আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে একটি বিশেষ দিন। আম, সে কারণে আজকের পর্বটি আমরা বিশেষভাবে আয়োজন করেছি। আজকে জননেত্রী শেখ হাসিনার জন্মদিন, 28শে সেপ্টেম্বর 1947 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো তাকে উদ্দেশ্য করে, তাকে উৎসর্গ করে আজকের এই আম, অনুষ্ঠানটি, এপিসোডটির করা হয়েছে। আমি জানি না উনি দেখতে পাবেন কিনা বা দেখবেন কিনা, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ আম, ওনাকে ভালোবাসি। ওনার জন্মদিনটা আমরা আমাদের মতো করেই ওনার জন্য উৎসর্গ করব, উদযাপন করব। বন্ধুরা, আপা ও রাষ্ট্রনায়ক, সংগ্রাম থেকে নেতৃত্ব, শেখ হাসিনার রাজনৈতিক দর্শন, এই বিষয়গুলোকে আমরা জানার চেষ্টা করব। এবং শেখ হাসিনা সবসময় বলেছেন, ওনার একটা খুব বিখ্যাত উক্তি আছে, সেটা হচ্ছে, আমরা মানুষের জন্য জীবনকে উন্নত করতে চাই, আমরা মানুষের জন্য কাজ করে যেতে চাই। উনি সবসময় নিজেকে ছাপিয়ে মানুষ ও জাতিকে নিয়ে ভেবেছেন, আমাদেরকে নিয়ে ভেবেছেন। ওনার পরিবার পরিজনকে পিছনে রেখে আমাদের বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন। তো চলুন আমরা জানি, আমরা আরেকটু ভালোভাবে ওনাকে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আমরা আজকে সেই সকল মানুষকে এনেছি, দৃষ্টিকোণ একাত্তর, যারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শেখ হাসিনাকে দেখেছেন, জেনেছেন, বুঝেছেন। সেরকম তিনজন মানুষ আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আমাদের সাথে উপস্থিত হয়েছেন সৈয়দ বদরুল হাসান। তিনি একজন বিখ্যাত সাংবাদিক, লেখক, কলামিস্ট, আপনার আমার সবার পরিচিত। আম, তিনিও শেখ হাসিনাকে খুব কাছে থেকে দেখেছেন, জানেন। আমরা জানবো তার কাছ থেকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর আব্দুল আওয়াল, সাবেক উপাচার্য, শিক্ষাবিদ, কৃষিবিদ। তিনিও শেখ হাসিনাকে তার মতো করে জানেন, সেটাও আমরা জানবো তার মুখ থেকে। এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন আরেফা রুমা, তিনিও শিক্ষাবিদ, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক। তিনিও শেখ হাসিনাকে খুবই কাছে থেকে জানেন, দেখেছেন। আমরা জানার চেষ্টা করব আপনাদের সবার কাছ থেকে। আপনাদের সবাইকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনারা সময় দিয়েছেন, হঠাৎ করে রেডি হয়েছে এই প্রোগ্রামটা করার জন্য, সেজন্য কৃতজ্ঞতা। আমি প্রথমেই বদরুল হাসান ভাইয়ের কাছে যেতে চাই। ভাই, 1981 সনের বোধহয় 16ই ফেব্রুয়ারিতে উনি আম, দিল্লিতে থাকা অবস্থায় নির্বাসিত ছিলেন। তখন উনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং 17ই মে উনি বাংলাদেশে আসেন। এবং নানা বাধা বিপত্তি, জিয়া রহমানের সময় তখন ছিল, আহ, অনেক বাধা বিপত্তি গেছে, কিন্তু বিশাল জনসমাগম হয়েছিল তখন ওনাকে রিসিভ করার জন্য। সেই সময়টা থেকে শেখ হাসিনার কে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, কিন্তু ওই সময়টাকে কি আপনি একটু তুলে ধরবেন, যে উনি আসবেন, উনি আসছেন, ওই সময়টুকুন কে আপনি আমাদের দর্শকদের জন্য। জি, ধন্যবাদ লোপা। এবং আমার সাথে যারা আলোচক আছেন, সবাইকে শুভেচ্ছা। আর আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী আহ, জন্মদিবসে ওনার জন্য শুভেচ্ছা রইল। আপনি যে প্রশ্নটি করলেন যে শেখ হাসিনা ফেব্রুয়ারি মাসের 1981 সালে তিনি আওয়ামী লীগের দায়িত্ব নিলেন। তো এর আগে আমরা সকলেই জানি যে 1975-এর 15ই আগস্ট থেকে আরম্ভ করে শেখ হাসিনার বাংলাদেশে আগমন পর্যন্ত আওয়ামী লীগের যে অবস্থা ছিল, দুই তিন ভাগে বিভক্ত ছিল। দেওয়ান ফরিদ গাজী, মিজানুর রহমান চৌধুরী, আম, জোহরা তাজউদ্দিন, মানে আওয়ামী লীগ একটি দল ছিল না, ভাগ করা, ফ্যাকশনে ভাগ ভাগ করা ছিল। কিন্তু শেখ হাসিনা এসে, আমরা যার পরবর্তীতে আমরা অবশ্যই দেখেছি, উনি পরিবর্তন করে। তো সেই দিনের কথা, যে 17ই মে 1981 সালের কথা, সে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছিল ঢাকা শহরে। আচ্ছা। এবং এবং আহ, আহ, ওনাকে গ্রহণ করতে, উনি উনি যে আসবেন, কিছুটা আমাকে এমন লেগেছিল আমাদের আমাদের মনে, যে যে- যে যখন আমরা 1972 সালে বঙ্গবন্ধু দেশে ফিরবেন, পাকিস্তান থেকে মুক্তি পেয়ে লন্ডনে ফিরবেন, যেই আনন্দটা আমাদের মধ্যে ছিল, ওই একই ধরনের আনন্দটা কিন্তু আমরা সেই 17ই মে 17ই মে আগে
আমরা যখন জানলাম তিনি দেশে ফিরবেন, তিনি আওয়ামী লীগের সভানেত্রী হয়েছেন, সেই অনুভূতিটা আমাদের মধ্যে কাজ করছিল। এবং আমাদের যাদের ঘরে রেডিও টেলিভিশন ছিল তারা কিন্তু সবাই ওটা নিয়ে বসেছিল। কিন্তু তখন তো আবার জিয়াউর রহমানের আমল ছিল, তারপর তার একটা সেন্সরশিপের ব্যাপার ছিল। কিন্তু সবাই পুরো আপনার যে যে বিমানবন্দরে শেখ হাসিনাকে আহ, অভ্যর্থনা জানানোর জন্য সবই গিয়েছে। এবং ট্রাকে তিনি ছিলেন, আওয়ামী লীগের অন্যান্য নেতারা ছিলেন, বৃষ্টিতে ভিজছেন, তিনি কেঁদেছেন। অবশ্যই এত বছর পর, 6 বছর পর তিনি দেশের মাটিতে আসছেন, এবং এমন দেশে এসছেন যে দেশে তার গোটা পরিবারকে, তিনি তিনি বাদে তার ছোট বোন বাদে সবাইকে হত্যা করা হয়েছে। একদম তিনি আবেগ আপ্লুত হয়েছেন। এবং আমাদের কাছে যেটা লাগলো যে তিনি যখন আসছিলেন, ট্রাকে যখন নিয়ে আসেন, আমাদের অনেকের মধ্যে একটা প্রশ্ন ছিল, মনের ভিতরে প্রশ্ন ছিল, এই যে তিনি আসছেন, তিনি 32 নম্বরে যাবেন, এখন তিনি 6 বছর ধরে তার বাড়ি দেখেননি, তার দেশ দেখেননি, এবং গোটা পরিবার, যেই যেই পরিবারকে তিনি দেখে গেছেন আহ, আহ, আপনার জুলাই 1975 সালে তিনি যখন ইউরোপে চলে গেলেন, ইউরোপ ভ্রমণে চলে গেলেন, হুম। তিনি তো জানতেন না, তিনি জানতেন না যে এই ঘটনা ঘটবে। তো সেই ব্যক্তি গোটা পরিবারকে হারিয়ে ফেলেছেন, গোটা পরিবারকে হত্যা করা হয়েছে, এমনকি ছোট ভাই, 10 বছরের ছোট ভাই, তাকে হত্যা করা হয়েছে। তার অনুভূতিটা এখন কেমন হচ্ছে? এই যে আমার আমার যেটা মনে হচ্ছিল আমাদের অনেকের, যে আমরা যদি ওনার পজিশনে থাকতাম, ওনার মতো জীবন আমাদের থাকতো, আমাদের মধ্যে যে ট্রমাটা হতো, এই ট্রমা কি আমরা কাটিয়ে উঠতে পারতাম? তো কিন্তু শেখ হাসিনা যে এই যে দায়িত্বটা, তাকে যে গুরু দায়িত্ব দেওয়া হলো, আওয়ামী লীগের নেতৃত্ব, এটা তিনি গ্রহণ করেছেন এবং তিনি দেশে ফিরেছেন। তো এই যে 17ই মার্চ, 17ই মের কথা, মানে ঐতিহাসিক দিন, আমরা তো প্রত্যেক বছরই এটা পালন করে আসছি। 17ই মে ওনার প্রত্যাবর্তন দিবস, এটা করেছি। তারপরে আমি ব্যক্তিগতভাবে পরে যখন কয়েকদিন পরে, ওই মে মাসেই আমাদের আমাদের আর্কিটেক্ট ছিলেন ডক্টর মজারুল ইসলাম, ওনার পরিবারের বাড়িতে হঠাৎ করে শুনলাম যে ওনার শেখ হাসিনার জন্য একটা অভ্যর্থনা করা হচ্ছে, একটা রিসেপশন দেওয়া হচ্ছে। তো সেখানে আমিও একটা ব্যবস্থা করে গিয়ে উপস্থিত হয়ে গিয়েছি। তো সেখানে গিয়ে গণ্যমান্য ব্যক্তি সবাই আছেন, আওয়ামী লীগের বড় বড় নেতারা আছেন, নন আওয়ামী লীগেরা আছেন, আইনজীবীরা আছেন। তো শেখ হাসিনা আসবেন, এই যে একটা আনন্দ, বা শেখ হাসিনা আসবেন, সবাই উদগ্রীব শেখ হাসিনাকে দেখার জন্য। পুরুষ, নারী, পুরুষ সবাই আছেন। তো আমরাও ছিলাম। আমি তখনও ওই মোটামুটি মানে বিশ্ববিদ্যালয় পুরোপুরি কাটিয়ে উঠিনি, আপনার মাস্টার্সের ফলাফলের, মাস্টার ডিগ্রি ফলাফলের অপেক্ষায় ছিলাম। তো তিনি এলেন, সবার সাথে আমরা দেখলাম যে এত মানে হাস্যোজ্জ্বল মুখ। এটা মানে যে শেখ হাসিনার কথা যখন বলি, এখনো সবাইকে বলি যে তিনি সবার সাথে, এটা রুমা আরো ভালো বলতে পারবেন, তিনি যখন সবার সাথে কথা বলেন, তার তার যে চেহারার মধ্যে একটা হাসি থাকে সব সময়, যেটা, যে ধরনের একটা হাসি, একটা হাসি, ওই প্রতীকটা একটা প্রতীকী একটা হাসি, প্রতীকটা এই প্রতীকীর জন্য বলছি, ওই যে ওনার মধ্যে যে কনফিডেন্সটা, এই যে তিনি এলেন, এর তিনি যখন আসছেন এর কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ওই ডক্টর কামাল হোসেন, আরো কয়েকজন ছিলেন, ওরা মিলে কিন্তু আলাপ করছিলেন ফরাসি নির্বাচন। এই কিছুদিন আগে কিন্তু এই মে 1981 সালে ফ্রান্সোয়া মিটেগ হুম। ফ্রান্সের প্রথম সোশ্যালিস্ট প্রেসিডেন্ট হয়েছিলেন, এটা নিয়ে আলাপ করছিলেন। তো তখন শেখ হাসিনা আগমন হলো। তো তখন এসে সবাইকে তিনি 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 সব, ওনাকে কেউ সালাম দেওয়ার আগে উনি সবাইকে সালাম দিচ্ছেন। তো আমার কাছে যখন আমিও সালাম দিলাম, তো এইটা, এই এই প্রথম দেখা ওনার সাথে, সবার সাথে গল্প করলেন কেমন আছেন এটা। তো এই যে মানে ওখানে কিন্তু উনি কখনো কাউকে বুঝতে দেননি যে তার মনের ভিতরে একটা এত বড় একটা বেদনা। এটা এটা কি আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম এইটাই যে তিনি যে একটা দায়িত্ব নিয়েছেন, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দলের দায়িত্ব নিয়েছেন, সভানেত্রী হয়েছেন। আমরা কিন্তু সেই মে মাসে যে মাজহারুল ইসলাম সাহেবের পরিবারের বাড়িতে আমরা তখনই আলাপ আলোচনা করছিলাম, তিনি আর কত বছর লাগবে ওনাকে প্রধানমন্ত্রী হতে। আমরা বলছি তিনি প্রধানমন্ত্রী না হলে এই এই দেশটা আমরা ফিরে পেতে পারবো না। এই হলো আমার প্রথম দেখা, 17ই মে। এবং কয়েকদিন পরে যেটা, এটা বোধহয় আমার হচ্ছে 21-22 মে ছিল, শেখ হাসিনাকে দেখা।
পরে তো আরো অনেক একটা যোগাযোগ ছোট হয়েছে। প্রশ্ন আমি করতে চাই। জি। যেমন বঙ্গবন্ধুর তো আন্দোলন সংগ্রাম, বঙ্গবন্ধু রাষ্ট্রটা তৈরি করলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা রাষ্ট্র পেলাম। তারপরে রাষ্ট্র পাওয়ার অল্প দিন পরেই বঙ্গবন্ধু চলে গেলেন, মারা গেলেন, হত্যা করা হলো। কিন্তু বঙ্গবন্ধুর যে অরা, সেটা তো আপনি দেখেছেন, আপনি উপলব্ধি করেছেন। জি। আপনি যেদিন ফার্স্ট দেখলেন যে শেখ হাসিনা বাসাটা যাচ্ছে, আপনার দেখলেন উনি ঘরে ঢুকলো, আপনার কি মনে হয়েছিল যে ওরকমই একটা বঙ্গবন্ধুর মতোই একটা লিডার আমরা পেতে যাচ্ছি? ওই ফিলিংসটা কি আপনার ওনাকে দেখে এরকম মনে হয়েছিল তখনই, যে না উনিই হবে একটা দেশ নেতা, আগামীর একজন লিডার আমরা পেলাম? এরকম জি। ছিল আপনার হ্যাঁ, অবশ্যই। অনুভূতিটা? অবশ্যই প্রথম তো আমরা আমরা জানি ওনাকে তো তার নিজের বাড়িতে 32 নম্বরে সরি প্রবেশ করতে দেওয়া হয়নি। তারপর হ্যাঁ, তিনি কিছুদিন পরে তো তিনি বাইরে দোয়া পড়ালেন, বিলাত পড়ালেন, করালেন, হ্যাঁ, পত্র ছবিও পাঠালেন। আছে ওরকম। হ্যাঁ, তারপর তো কিছুদিন পরে গেলেন। এরপর থেকে আমাদের সাথে আমরা যারা সাংবাদিকতা করছি, আমি তখন একদম জুনিয়র সাংবাদিক, মাত্র প্রবেশ করেছি। তো আবার লিখতামও তখন, নিউ নেশন পত্রিকা এখনো আছে, ব্যারিস্টার মনিরুল হোসেন, নানুর হোসেন মঞ্জু ওই পরিবারের। তখন আমি লিখতাম আপনার পলিটিক্যাল আর্টিকেল লিখতাম, কিন্তু খুব আপনার কৌশলে আহ, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতাম যে আমি জয় বাংলার লোক, 71-এর লোক। তো তিনি এটা পড়তেন, আমি জানতাম না তিনি যে পড়তেন। তো আচ্ছা, হ্যাঁ, তো পড়তেন। তো একদিন বেশ দুই দুই এক বছর পরে তিনি ওনার এক আত্মীয়, ওনার এক চাচা হয় সম্পর্কে, চাপা ভদ্রলোক মারা গেছেন, ওনাকে পাঠালেন। উনি আমার বাড়িতে আসলেন, যে সকালবেলা আসলেন। তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো আমি বললাম, ভাই, ওনাকে চিনতাম আমি, কি হঠাৎ করে কি বলে? বলে আপনি চলেন। তাই বলে আসে একসাথে নাস্তাকে বল না, 32 নম্বরে নাস্তা করতে হবে। তাই বল 32 নম্বর, আমি একটু নিজে একটু ভয় পেয়ে গেলাম। তো 32 নম্বর তো আওয়ামী লীগের সভানেত্রী আছেন, বঙ্গবন্ধু কন্যা আছেন। তাই বল 32 নম্বর কার সাথে নাস্তা করবো? বললে উনি আপনার অপেক্ষা করছেন। তো গেলাম সেখানে। তো সেই প্রথম গিয়ে দেখলাম শেখ হাসিনা একদম সাধারণ বাঙালির মতো। উনি আসলেন, আমাকে আপনি করে বললেন। আমি বললাম, আপনি আমাকে তুমি করে বলেন। তো বসলো যে পরে নিজে বললো, তোমার লেখা পড়ি, খুব ভালো লাগে, এই জন্য তোমার সাথে যোগাযোগ করার ইচ্ছা হয়েছে। তো ওই যে ওনার সাথে কথা বল, একদম কথা বলছেন যে মনে হয় যে আমাদের আত্মীয়ের সাথে যেমন কথা বলি, মায়েদের সাথে, বড় বোনদের সাথে যেভাবে কথা বলি, তিনি এভাবে কথা বলছেন। তিনি মুড়ি আনালেন, তারপর নারিকেল আনালেন, চা আনালেন, আরো কি যেন আপনার ওনার গোপালগঞ্জ থেকে কি মিষ্টি এসেছিল, ওইটাও খেলাম। তো অনেকক্ষণ বসলাম। পরে কিন্তু ব্যক্তিগত আমি আমি আমার আমার সম্পর্কটা ওনার সাথে বলছি। তো ওনার সাথে পরে নিয়মিত যোগাযোগ হতো। এবং 1900 যখন ওই এরশাদ বিরোধী আন্দোলন চলে, তখন কিন্তু আমরা প্রায় 32 নম্বরে যেতাম। 32 নম্বরে গিয়ে ওনার সাথে দেখা করতাম। উনি দলীয় যেটা। আহ, আহ, বদরুল ভাই, আমি সেই প্রসঙ্গে আসবো, ওনার রাজনৈতিক জি। ক্যারিয়ার। ওইটা আমি আপনার কাছ থেকে অ্যাজ এ সাংবাদিক আপনি কিভাবে দেখেছেন সেটা আমি শুনবো। জি। আমি এখন একটু আওয়াল ভাইয়ের কাছে যেতে চাই। আওয়াল ভাই, আপনি তো ছাত্রলীগ করতেন, আপনি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তো বঙ্গবন্ধুকে হত্যার পরে নিশ্চয়ই আপনাদের বা আওয়ামী লীগের যে অবস্থা খণ্ডিত হয়ে গেছিল, বা আওয়ামী লীগের দমন পীড়ন, জয় বাংলা বলা যেত না, বঙ্গবন্ধু নাম উচ্চারণ করা যেত না, সে অবস্থায় যখন নাকি শেখ হাসিনা আওয়ামী লীগের ক্ষমতা নিলেন, মানে সভাপতি হলেন, তারপর শেখ হাসিনা ফিরে আসবেন এরকম জানলেন বা ফিরে গেলেন, সেই সময় কি আপনার অনুভূতিটা কেমন ছিল যে না, আমরা তাহলে একজন নেতৃত্বে আসছেন, আওয়ামী লীগটা আবার ঘুরে দাঁড়াবে? সেই সময়টার কথাটা আপনি কিভাবে মনে করতে পারেন, মনে আছে কিনা? ধন্যবাদ রূপা। জি, এটি একটি সুন্দর প্রশ্ন। হ্যাঁ, আসলে সে 1975 সালের 15ই আগস্ট যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, জি, তখন কিন্তু আমি আরো কোন জায়গায় বলেছি যে ঘাতকরা কিন্তু শেখ হাসিনার ভাড়া বাসাও গিয়েছিলেন ওনাকে হত্যা করার জন্য। জি, সেখানে যাওয়ার পরে যখন দেখেন তারা জার্মানিতে চলে গেছে, যখন মালিক বলছে যে তারা নাই, তখন তারা ফিরে আসছে। জি, আর এই আমরা 15ই আগস্টের বঙ্গবন্ধুকে হত্যা করার পরে কিছুদিন না যেতে আমরা বুঝতে পারলাম এটা তো শুধু বঙ্গবন্ধুকে হত্যা বা ক্ষমতার বদল না, আজকের মতো 24 সালে যেমন একটা মানুষকে ধোঁকা দেওয়া ক্ষমতার পালা বদল না। এটা ছিল রাষ্ট্রীয় রাষ্ট্রীয় কাঠামোকে বদলায় ফেলা, যেটি 24 সালে
আরো জঘন্যভাবে তারা করার চেষ্টা করছে। 1975 বঙ্গবন্ধু হত্যা করার পরেই তারা প্রথম সংবিধানে হাত দিলেন, সংবিধানের অনেকগুলো মৌলিক কাঠামো বদলাই ফেললেন। তারপরে তারা দ্বিতীয় হলো বঙ্গবন্ধুকে খুব সুকৌশলে, আজকের মতো ন্যাক্কারজনক ভাবে না, অত্যন্ত সুকৌশলে বঙ্গবন্ধুকে মুছে ফেলার জন্য হুম। চক্রান্ত শুরু করলেন। আরেকটি করলেন যে সাম্প্রদায়িক রাজনীতিগুলাকে উত্থানের পথ আস্তে আস্তে পরিষ্কার করে দিলেন, প্রশস্ত করে দিলেন, এবং গোলাম আজমকে 3 মাসের ভিসা দিয়ে বাংলাদেশে আনলেন। এরপরে আনলেন। রাজনীতি করলেন। আরেকটি পন্থা নিয়েছেন এই তিনটা পন্থা ছাড়াও, যে আওয়ামী লীগ 1975 সালের আগ পর্যন্ত আওয়ামী লীগ ছিল একটি বিশাল আনপ্যারালাল সংগঠন। জি। বাংলাদেশে আওয়ামী লীগের কাছাকাছি কোনো সংগঠনের সমর্থন ছিল না। সুতরাং তারা মনে করছে আওয়ামী লীগকে দুর্বল করতে হবে, এটি ছিল আরেকটি এজেন্ডা। সেখানে বদরুল ভাই বলেছেন সুন্দরভাবে, মিজান আওয়ামী লীগ, তারপরে আরো অনেক ভাগ হওয়ার পরে 1981 সালে ঐক্যের প্রতীক হিসাবে বঙ্গবন্ধু কন্যাকে তার আওয়ামী লীগের সভাপতি বানিয়েছে। উনি আসার পরও যে ঐক্যকে ধরে রাখতে অনেক ঝড়ঝাপটা গেছে, অনেক হয়েছে, সেটি উনি আস্তে আস্তে ঠিক করেছেন। কিন্তু আমি যে জিনিসটা বলতে চাই, উনি এই এই রেডিও বাংলাদেশ ছিল বাংলাদেশ বেতার। 75 সালে প্রথম ঘোষণাতে হয়ে গেল রেডিও, আগে ছিল রেডিও পাকিস্তান, রেডিও বাংলাদেশ, বাংলাদেশ বেতার, অটোমেটিক্যালি তারা রেডিও বাংলাদেশ করা শুরু করলো। অর্থাৎ বাঙালির ভাষা, সংস্কৃতি, বাঙালির রাষ্ট্রীয় কাঠামো, বাঙালির মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, সব জিনিসকে পাল্টানোর জন্য তারা ওই ওই কোটা ছিল, সামরিক কোটা ছিল। সুতরাং সেই যখন বঙ্গবন্ধু, যখন জননেত্রী শেখ হাসিনা ফিরে আসেন 17 মে, তখন আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমি 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 আসতে পারি নাই অবশ্য, কিন্তু একটা জিনিস লক্ষণীয়, সবাই এই দেশের আপামর জনগণ দেখেছেন যে উনি আসছেন যেন বঙ্গবন্ধুর, যে বঙ্গবন্ধুর বাংলাদেশটা হারিয়ে গিয়েছিল, হারিয়ে যাচ্ছিল, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই বঙ্গবন্ধুর বাংলাদেশকে নিয়ে দেশে ফিরছিলেন। এটি ছিল আমাদের অনুভূতি। এবং উনি যখন আসেন, সবাই ওনার মুখে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি দেখছেন, যে বঙ্গবন্ধুর প্রতিশ্রুতি আসতেছে, বঙ্গবন্ধুর বাংলাদেশটা নিয়ে আসতেছে, অসাম্প্রদায়িক বাংলাদেশ নিয়ে আসতেছে, মুক্তিযুদ্ধের বাংলাদেশ নিয়ে আসতেছে। এবং উনি কালক্রমে, জননেত্রী শেখ হাসিনা তার নেতৃত্ব প্রজ্ঞা দিয়ে এটি স্বীকার করতে হবে যে উনি যেমন এরশাদ বিরোধী, উনি যদি এরশাদ বিরোধী আন্দোলনে যদি উনার নেতৃত্বে আওয়ামী লীগ যোগদান না করতেন, এরশাদের পতন হতো না। আমি তার আমি আমি জীবন্ত আমি সাক্ষী। ওনার রাজনৈতিক আমি কর্মকাণ্ড। আমি 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 হুম। আমি একটু শেষ করি, ওনাকে বলি। সুতরাং এই যে আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে স্তম্ভগুলা, উনি কিন্তু ধীরে ধীরে এই স্তম্ভগুলা কিন্তু বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত করেছেন। ওনার এই দীর্ঘকাল রাজনীতিক এবং দিয়ে এগুলা কিন্তু উনি অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। উনি মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর হত্যার বিচার যেমন করেছেন, যুদ্ধাপরাধীর যে যুদ্ধাপরাধী মানে ইয়া করে সেই তার বিচারক উনি করেছেন, করে কিন্তু বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আনার জন্য উনি ওনার আজীবন সংগ্রাম করে গেছেন অন্যান্য সংগ্রামের সাথে। এটা ওনার একটি বিরাট সাফল্য এবং ওনার কৃতিত্ব। অনেক ধন্যবাদ আওয়াল ভাই। উনার শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম নিয়ে আপনার সাথে কথা বলছি, আপনার কাছে জানতে চাইবো আর কি। আমি এখন একটু রুমা আপাকে জিজ্ঞেস করি। রুমা আপা, আমি যতদূর জানি যে আপনি খুব ছোটবেলা থেকেই শেখ হাসিনার সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য আপনার হয়েছে, এবং আপনি আপনি বলেন, অনেক সময় বলেছেন যে আপনার আদর্শ, আপনি অনেক যা কিছু শিখেছেন, আপনি তৈরি হয়েছেন শেখ হাসিনার কে দেখেই, আপনার আদর্শ নিয়ে। তো আপনি কি বলবেন আপনার ছোটবেলায় বেলার শেখ হাসিনা ধীরে ধীরে আপনার বড় হওয়ার সাথে সাথে আপনার মধ্যে যে আপনি আরেফা রুমা, যে একজন নারীর বাইরেও একজন মানুষ হিসেবে গড়ে উঠেছেন, সেখানে শেখ হাসিনাকে আপনি আপনার মানে কিভাবে আপনি মূল্যায়ন করবেন, আপনাকে কিভাবে প্রভাবিত করেছে? ধন্যবাদ লোপা আপা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা দিয়ে শুরু করছি, এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। আমি আসলে এত ছোটবেলা থেকে চিনি, তো প্রথমে যেটা ছিল যে আমাদের আমি তো মফস্বলে বড় হয়েছি, তো সেখানে বা আমাদের সময় এই 8-9 বছরের একজন শিশুকে ঠিক মানে স্নেহ করেন সবাই,
মানে আমরা যেটা বলি আদর করেন সবাই, পরিবারের আত্মীয় স্বজনরা, কিন্তু সম্মানটা বোধহয় ভাবে করেন না। মানে প্রতিটা কথা বললে মনোযোগ দিয়ে শোনা, এরকম করে বড়দের মতো করে। তো এটা আমি প্রথমে আসলে ওনার কাছ থেকে পাই। মানে কেউ আমাকে প্রথম মনোযোগ দিলেন, আমাকে এই প্রথম। এবং আমার সব কথা আমার জন্য আলাদা একটু সময় রাখা, যত ব্যস্ত থাকুক না কেন। উনি তো আর আসলে আহ ব্যক্তিগত কোনো কাজে যেতেন না, পলিটিক্যাল কাজে যেতেন, তখন আমাদের বাসায় আসতেন। তো এইভাবেই তো চেনা। এবং আমি সবসময় ওনার সাথে সাথে উনি স্টেজেও থাকতাম, ওনার পাশেই থাকতাম। এবং কখনো যদি কোথাও না দেখেছে আমাকে, আমি কোথায়, আমি নাই কেন স্টেজে, বা আমি কেন নাই, এরকম একটা ব্যাপার। তো ওর ফলে যেটা হয়েছে, চুপ, মানে ছোটবেলা থেকে আমি নিজেকে বড়, আমি আসলে বড়দের মতো করে ভাবতে শুরু করেছিলাম। যার ফলে এই পার্টি অফিসে বাবার সাথে যে বসে থাকা, তারপর কি কর্মসূচি হচ্ছে সেখানে মানে আমারও একটা অবস্থান রাখা, আমি বলা যে এটা করো, বা একটা প্রস্তাব রাখা, আমি একদম ছোটবেলা থেকে করেছি। তারপর ওনার অ্যাটেনশন ছিল আমার পড়াশোনার প্রতি। হ্যাঁ, আমি পড়াশোনা কি করছি, তো উনি আমাকে লিখলেন, আমার রেজাল্ট উনি দেখবেন। সো অ্যাকচুয়ালি আমি বোধহয় 4 বা 5-এ পড়ি, তখন আমি একটা ছোট্ট সংগঠনও বানিয়েছিলাম ওনার নামে। এবং আমি যেটা করতাম, যত পত্রিকা আছে ফার্স্ট পেজে কালার ফটো আসতো, ওনার কালার ফটোটা কেটে আমার একটা অ্যালবামও ছিল, আমি ওনার এইসব পত্রিকার ছবি কালেক্ট করতাম। মানে আমি আসলে এর বাইরে কিছু আর ভাবতেও শিখিনি, কারণ এত অল্প বয়সে টাচে এসেছি। এবং প্রথমটা কিন্তু ওই বয়সে তো উনি কে, ওনার পজিশনটা আমার বোঝার কথা না, আমি বুঝিও নাই কিন্তু। বাট আমার কাছে মনে হয়েছে যে একজন মানুষ যে আমাকে আমার বড়দের মতো করে দেখে, ওরকম সম্মান করে কথা বলে, আমার প্রতিটা কথা গুরুত্ব দিয়ে শোনে, এবং সেটা রিপ্লাই দেয়। তো যার ফলে ওই যে আমাকে অনেকে বলতো যে অনেক থেকে গেছে, হ্যাঁ, আমাদের ভাষায়, যে আসলে আমি মানসিকতায় অনেক বড়দের মতো হয়ে গিয়েছিলাম। তো তারপরে আমি একটু একটু করে যখন বড় হচ্ছি, আহ সব সময় যে গোপালগঞ্জে ছিলাম তা না, আমি এসএসসির পরে তো আমি গোপালগঞ্জ জেলা থেকে বেরিয়ে এসেছি। তো যেখানে ছিলাম, তো অন্যান্য রাজনৈতিক সংগঠন, ইন্টারমিডিয়েটে থাকতে আসলে তখন তো বুঝতে শিখেছি, মানে এইচএসসি তে থাকতে থাকতেই আমি তখন কিন্তু পার্থক্য ভালো মন্দ করতে শিখে গিয়েছিলাম। মানে এমন, আমি একদম মানে দৃঢ়ভাবে বলবো যে আমার বাড়ি গোপালগঞ্জ, বা আওয়ামী পরিবারের মেয়ে বলেই আমি আওয়ামী লীগকে মানে সমর্থন করি না, বা আমি আওয়ামী লীগের কর্মী নই। আমার নিজস্ব চিন্তা ভাবনা এবং আমার বোঝাপড়া অ্যাকচুয়ালি আমাকে আওয়ামী লীগের কর্মী হতে সাহায্য করেছে, বা আওয়ামী লীগের কর্মী বানিয়েছে। এবং আমি সব জায়গায় বলি, প্রকাশ্যেই বলি, যে আমি আওয়ামী লীগের কর্মী ছাড়া আর কেউ না। কারণ আমি এত কাছ থেকে ওনাকে দেখেছি। এবং মানে আমি আমি বলবো, আপনি দেখেন যে আমাকে নিয়ে কোনো দুর্নীতির অভিযোগ করতে পারবে না কেউ। হ্যাঁ, আমি প্রকাশ্যে বলি যে শত চেষ্টা করেও মানে এমন কোনো ভুল আমি করিনি যেটাকে অপরাধ বলা যায়। আমি তো প্রকাশ্যে বলি যে বর্তমান যারা আছেন, যারা দখল করে আছেন ক্ষমতা, তাও চাইলে খুঁজে দেখতে পারে। এটার কারণটা হচ্ছে শেখ হাসিনা, একদম 100%। মানে ওনার আদর্শ নিয়ে আমি বড় হয়েছি, যার ফলে আমার জন্য অপরাধ হতে পারে, অপরাধমূলক কোনো কাজ করা কোনোদিনও সম্ভব হয়নি। মানে অন্যায় আমি জ্ঞাত, কখনো আমি কোনো অন্যায় কাজ করিনি, এটা করা সম্ভব না আমার জন্য। তো এবং ওরকম একটা মফস্বলের একটা ছোট বাচ্চা মেয়ে, তাকে আমি হয়তো, বা যদি ওনার সাথে আমার পরিচয় না হতো, আমি হয়তো আমার পরিবারের অন্যান্য মেয়েদের মতো একটা চাকরি করতাম, হ্যাঁ, এই সংসার দেখভাল করতাম, বা এর বাইরে দেশটাকে নিয়ে চিন্তা করার, এই যে এত ছোট বয়সে এত বড় পরিধিতে আমি চিন্তা করতে শুরু করেছি, এটা একমাত্র ওনার কারণে। মানে আমি বলবো যে একেবারে মানে পরশ পাথরের মতন আমার জীবনে উনি আমার জীবনটা সম্পূর্ণ বদলে দিয়েছে, আমার মানসিকতা, আমার চিন্তা ভাবনা। এবং আমার কারণে এটা সত্যি, এটা আপনিও যারা দেখবেন যে একটা গ্রামে, একটা এলাকায়, যখন একটা ছোট ছোট্ট একটা গ্রাম, কোনো একটা মেয়ে বিসিএস অফিসার হয়েছে, সবাই কিন্তু তাকে নিয়ে চিন্তা করতে শুরু করে। মানে সবার লেভেলটা ওখান থেকে শুরু করে, আচ্ছা তাহলে আমিও হতে পারি। বাকি মেয়েদের কিন্তু এরকম একটা পরিবর্তন হয়। তো আমাদেরও ওখানকার মেয়েরা, আমি বলবো ছেলেরাও, তারাও কিন্তু আমাকে নিয়ে হলেও একটু নিজেকে, যে পলিটিক্যালি অনেক বেশি ইনভলভমেন্ট আমাদের পরিবারের ভেতরে, একটা নিজেদেরকে ওভাবে বেড়ে ওঠার, তৈরি করার একটা সুযোগ, বা বলেও তারা যে আমি হয়তো অনেকের মানে প্রেরণা হয়ে উঠতে পেরেছি। এবং এটার জন্য মানে একমাত্র আহ, বলবো যে আমাদের সামনে একজনই ছিলেন, সেটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা।
অনেক ধন্যবাদ আপা। আমি যেহেতু আমরা নারী, আমার নারী বিষয়ক কিছু কথা আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি আরো ভালো বলতে পারবেন। তো তার আগে আমি একটু আমার বদরুল ভাইয়ের কাছে যাই। আচ্ছা বদরুল ভাই, শেখ হাসিনার প্রত্যাবর্তনের পরে ওনার রাজনৈতিক জীবন শুরু হলো না? ওনার আপনি যদি ধরেন 80-র দশক থেকে 90 গণ আন্দোলন, স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থান, তারপর 90 থেকে যখন নাকি নির্বাচন হলো, 91 থেকে 96 সেটা আরেকটা, 96 থেকে 2001, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বাঁকে বাঁকে 96 জনে উনি আবার ক্ষমতায় আসলেন, ক্ষমতা হস্তান্তর করলেন সুন্দর করে। তারপরে 2001 পরে যে রাজনৈতিক সমস্ত শিষ্টাচার, সমস্ত কিছু ভেঙে চুরে যে আমরা যদি বলি যে 21শে আগস্টের গ্রেনেড হামলা, তারপরেই তো সবকিছু আসলে এত বৈরিতা, এত তিক্ততা, রাজনীতির একদম সমস্ত শিষ্টাচার ভেঙে গেল। এই পুরো সময়টাতে আপনি একজন সাংবাদিক হিসেবে, জার্নালিস্টের আই দিয়ে আপনি ওনাকে কিভাবে দেখেছেন, যে ওনার 80-র দশক থেকে 90 দশক বা এই সময়টাতে আপনি কিভাবে ওনাকে আম, মূল্যায়ন করেছেন, বা ওনার দৃঢ়তা বা ওনার ভেঙে পড়া বা ওনার আবার ঘুরে দাঁড়ানো, আপনি কি একটু বলবেন আমার দর্শকদের? আমি আমি যেটা বলবো, উনি যখন দেশে ফিরলেন 1981 সালে, হুম। তখন থেকে কিন্তু তার তার দৃঢ়তা, দৃঢ়চেতা একজন ব্যক্তি একদম শুরু থেকে আমরা লক্ষ্য করেছি। শেখ হাসিনার মধ্যে আমরা এটা আমরা সবসময় অনেক নেতা নেত্রীর মধ্যে দেখেছি তাদের সময় লাগে আম, আপ- আম, স- আহ, স- দেখ। শক্তিশালী হতে, হুম। ম্যাচিউরিটি আসতে এবং লিডারশিপ কোয়ালিটি দেখাতে। শেখ হাসিনা কিন্তু প্রথম দিন থেকেই দেশে ফেরার সাথে সাথে এটা দেখিয়েছেন। এবং আমরা যে 80-র দশকে যা দেখলাম, এরশাদ ক্ষমতা নিয়ে নিলেন জিয়াউর রহমানের হত্যার পর, 82 সালে এরশাদ ক্ষমতা নিয়ে নিলেন, কিন্তু এই যে আন্দোলনগুলি যেটা আমরা দেখেছি, এরশাদ বিরোধী আন্দোলন এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, সেটা আমরা দেখেছি। এবং আহ, যেটা মূল বিষয়টা হচ্ছে যে এই আন্দোলনে আওয়ামী লীগকে শেখ হাসিনার নেতৃত্বে এই আন্দোলনের সাথে যুক্ত করা হলো। শেখ হাসিনা যদি না থাকতেন, মানে শেখ হাসিনার কারণেই কিন্তু এই আন্দোলনটা জোরদার হলো। এবং আহ, জোরদার হওয়ার কারণ কারণ আরেকটা হচ্ছে শেখ হাসিনার মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের যে ধারণাগুলো, যে মূল্যবোধগুলো আমরা 71 সালে পেয়েছি এবং 75 সালে আবার আহ, আওয়াল ভাই যেমন বললেন নষ্ট করার চেষ্টা হয়েছে, সেগুলো তিনি আবার আমাদের সামনে, জাতির সামনে তুলে ধরলেন। তো এইটা কিন্তু আমরা যারা সাংবাদিকতা করেছি, আমরা লিখেছি, আমরা ওর সাথে কথা বলেছি বা ওনার কথা শুনেছি, ওনার সাথে কথা বলতে, এটা আমরা ওনার মধ্যে দেখেছি। তো এর পরবর্তীতে আমরা যখন, যেমন আমি যে 1991-90 সালে তো জেনারেল এরশাদের তিনি চলে গেলেন, পদত্যাগ করে চলে গেলেন। তো আমরা অনেকেই ধরে ধরে নিয়েছিলাম যে 91 সালে যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেখানে আওয়ামী লীগ আসবে। তো সেটা তো অন্য কথা। কিন্তু সেখানে আমি দেখেছি ওই 1991 সালের নির্বাচনের আগে আহ, আহ, ওনাকে আমি দেখেছি যে বিদেশি মিডিয়ার সাথে, যে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন, তারপরে আপনার বিবিসি, অন্যান্য ইন্ডিয়ার, ভারতের যে যে মিডিয়াগুলো আছে, এদের সাথে কথা বলছেন। এবং আমি দেখেছি কিভাবে উনি 32 নম্বরে এই মিটিংগুলি, এই ইন্টারভিউগুলি করা হতো। এবং তিনি প্রায়ই আমাকে বলতেন, তুমি চলে এসো, ওরা কি কি বলবেন, ওরা কি ধরনের প্রশ্ন করবেন, আমাকে একটু ব্রিফিং করো। তা আমি বলতাম, আপা এই প্রশ্ন করবেন, আপনি এইভাবে উত্তর দিবেন। এবং তিনি, ওনাকে তো, মানে ওনার ওনার মধ্যে আর বঙ্গবন্ধুর মধ্যে একটা অনেকগুলো সিমিলারিটি আছে। একটা হলো, আপনি ওনাকে একবার যেটা বলবেন একদম পুরোপুরি মানে উনি বুঝে ফেলবেন। এবং তারপরে উনি যখন ইন্টারভিউ, ওনাকে যখন প্রশ্ন করা হতো, কঠিন কঠিন প্রশ্ন করা হতো ওনাকে, বিদেশিরা যা করে, তো ওনাকে হুম। দেখলাম খুব দৃঢ় দৃঢ়ভাবে উত্তর দিতেন। এবং অনেক, আমরা পৃথিবীতে দেখেছি অনেক নেতৃবৃন্দ, বিশেষ করে তৃতীয় বিশ্বের নেতা নেত্রী যারা আছেন, এই ইউরোপের সাংবাদিক, আমেরিকার সাংবাদিক, অস্ট্রেলিয়ার সাংবাদিক যখন প্রশ্ন করেন, তারা কিন্তু একটু একটু নার্ভাস হয়ে যান। কিন্তু আমি কখনো শেখ হাসিনাকে তখনও দেখেছি, এরপরেও বহুবার দেখেছি, তিনি কখনো, তিনি কিন্তু নার্ভাস হতেন না। এবং কখনো যদি কোনো, তিনি যখন উত্তর দিচ্ছেন, আমরা এটা পরবর্তীতে বিবিসিও দেখেছি, বিবিসিতে দেখেছি, সিএনএনও দেখেছি, তিনি যখন প্রশ্ন করছেন, তিনি যখন উত্তর দিচ্ছেন কোনো প্রশ্নের, এর মধ্যে যদি আবার উপস্থাপক বা প্রশ্নকর্তা যদি আবার ইন্টারাপ্ট করা ওনাকে, উনি তাকে ইন্টারাপ্ট করে থামিয়ে দিচ্ছেন। এই যে
তার যে একটা লিডারশিপ কোয়ালিটি, সেটা কিন্তু সবসময় ডে ওয়ান থেকে 17 মে 1981 থেকে আমরা দেখেছি। তারপর যে আমি এই সাংবাদিকতার মধ্যে আমরা আরেকটা দেখেছি, উনি যে বিভিন্ন দেশের বিশ্ব নেতাদের সাথে যে ওনার ইন্টারাকশন, উনি কিন্তু ইকুয়াল লেভেলে কথা বলতেন একদম। আপনি দেখেন পুরোনো রেকর্ডে যদি আমরা যাই, পুরোনো ভিডিওগুলোতে আমরা যাই, পুরোনো ছবিগুলোতে, পত্রিকার ছবিগুলোতে আমরা যাই, পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি যে কথা বলছেন এবং সবাই ওনার কথা কিন্তু শুনছেন। উনি কিন্তু ওনাদের কথা শুনছেন, কিন্তু উনি এটা বোঝা যাচ্ছে যে শি ইজ দ্য সেন্টার অফ দ্য সেন্টার ডিসকাশন। অফ দ্য হ্যাঁ, অ্যাটেনশন। শি ইজ দ্য, যদি অন্যভাবে বলা হয়, শি ইজ দ্য লাইফ অফ দ্য পার্টি। লাইফ অফ দ্য পার্টি এই জন্য বললাম, তিনি যখন কোনো সামাজিক অনুষ্ঠানে গিয়েছেন, তখন ওনাকে দেখলাম এই যে একটা লিডার, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বিরোধী দলীয় নেত্রী হইলেন, তারপর প্রধানমন্ত্রী হলেন, ওনার মধ্যে যে আবার উনি যে আবার একদম সাধারণ মানুষের মতো আবার আমাদের সবার সাথে কিন্তু তিনি গল্প করছেন এবং হিউমারও করছেন। এই যে সেন্স অফ হিউমারটা, এটা এটা কিন্তু তিনি ওনার বঙ্গবন্ধুর কাছ থেকে পেয়েছেন। তো আমি যেটা দেখেছি, আমরা তো বঙ্গবন্ধুকে দেখেছি, বঙ্গবন্ধু যখন ছিলেন আমরা কলেজের ছাত্র ছিলাম, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব এমন সময় ওই ওই পর্যায়ে ছিলাম। তো কিন্তু বঙ্গবন্ধুকে তো আমরা দেখেছি উনি কিভাবে ইন্টারঅ্যাক্ট করতেন মানুষের সাথে। ঠিক একইভাবে আমরা দেখি শেখ হাসিনাকে ওইভাবে ইন্টারঅ্যাক্ট করতে সবার সাথে। তো যেটা বলে, আর যেটা বলে শেখ হাসিনার যে লিডারশিপ কোয়ালিটিটা, এটা ওই যে ইংরেজিতে বলতে, মানে শি হ্যাড অ্যান্ড শি হ্যাজ কারেজ আন্ডার ফায়ার। আপনি দেখেন 1988 সালে চট্টগ্রামে হত্যা করার চেষ্টা করা হয়েছিল হ্যাঁ, এরশাদ আহমদ, হ্যাঁ। তারপর 2004 সালে যেটা আমরা জানি গ্রেনেড হামলা করার, আরো কতবার তাকে তো তার পিছনে তো অনেক লোকজন একদম আপনার, তিনি যতদিন প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলে ছিলেন, ওনাকে হত্যা করার চেষ্টা তো সবসময় হয়েছে, কিন্তু তিনি একটা প্রশ্ন আছে আমার, একটা জিনিস আর কি আমার খুব কিউরিওসিটি হচ্ছে জানতে। উনি যখন মানে একজন রাজনীতিবিদ হিসেবে ওনার তো সাংবাদিকরা পক্ষেও লিখতেন বিপক্ষেও লিখতেন, ওনার ক্রিটিসিজম গুলাকে উনি কেমন করে নিতেন? অ্যাজ এ আহ, সাংবাদিক আপনি যেহেতু ওনার কাছে ছিলেন এই ব্যাপারগুলোতে, ওনার ক্রিটিসিজম গুলোকে উনি মানে কিভাবে ডিল করতেন, কেমন করে নিতেন? না, উনি খুব খুব যেটা বল ম্যাগনানিমাসলি উনি ডিল করতেন। হ্যাঁ, উনি ডিল করতেন, ক্রিটিসিজম করতেন, কেউ যদি ক্রিটিক্যাল প্রশ্ন করতেন তিনি উত্তর দিতেন, কিন্তু ঠিকই উত্তর দিতেন, কিন্তু এমন ভাবে উত্তর দিতেন যাতে করে যে প্রশ্ন করেছেন উনি যাতে নিজে একটু ছোট না হয়ে যান। এবং আমরা ওনার সাংবাদিক যে সংবাদ সম্মেলনগুলো তো দেখেছি, অন্য জায়গায়ও দেখেছি, আমি ইউকেতে দেখেছি, আমি যখন বাংলাদেশ হাই কমিশনে ছিলাম, উনি বেশ কয়েকবার ইউকেতে এসেছেন, এডিনবরার কমনওয়েলথ সামিটে এসেছেন, তখনও সাংবাদিকদের তিনি প্রশ্ন উত্তর দিয়েছেন, বিবিসির সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। তো তিনি কিন্তু ওই আপনার কেউ যদি প্রশ্ন করতো, তিনি কিন্তু রেগে যেতেন না। অনেক নেত্রীদেরকে আমরা দেখেছি রেগে যান, ক্ষেপে যান, বা কোনো কোনো প্রশ্নের উত্তর দিবেন না, এবং এমন ভাবে রেগে যান যিনি যিনি প্রশ্ন করেন তিনি নিজেই ভয় ভয় পেয়ে যান। তো ওনার মধ্যে আমরা এটা কিন্তু কখনো দেখিনি। শুধু সাংবাদিকদের বেলায় না, তিনি সাধারণ মানুষের সাথেও এইভাবেই তিনি কথা বলেছেন। যেমন আমি যে কারেজ আন্ডার ফায়ার, যেমন ফরেন পলিসির কথা যদি বলি, আর যদি এই যেমন আমি একটা, যে 2007 সাল থেকে 2009 সাল পর্যন্ত যে কেয়ারটেকার সরকার ছিল, ফখরুদ্দিন মহিউদ্দিন সরকার যে আমরা বলি, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তিনি দেশের বাইরে গেলেন এবং তাকে দেশে ফিরতে দেওয়া হচ্ছে না, তাই না? এখন একটা একটা ওই যে -2 করার একটা ব্যাপার ছিল। এবং তখন আবার আমরা দেশে দেখেছি বেগম খালেদা জিয়াও দেশের বাইরে চলে যাবেন এমন একটা প্রস্তুতি চলছে। তখন দেখেন শেখ হাসিনা, আপনি দেখেন তার যে দূরদর্শিতা কত, তিনি ওখান থেকে খালেদা জিয়াকে সংবাদ পাঠিয়েছেন যে আপনি দেশ থেকে যাবেন না। আর তিনি নিজে একদম দৃঢ়তার সাথে সবাইকে বলে দিয়েছেন, হিথ্রো এয়ারপোর্টে গিয়েছেন, প্লেনে উঠতে পারেননি, উঠতে দেননি। কিন্তু পরবর্তীতে ওনাকে উনি কি এই যে এয়ারলাইন যারা ছিল বা বাংলাদেশ সরকার, তখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, কেয়ারটেকার সরকার, তারা বাধ্য হয়েছে ওনাকে দেশে আনতে। তো এই যে উনি হয়তো যদি মেনে নিতেন যে ঠিক আছে আমি দেশে যাবো না, আমি ইউকেতেই থাকি, ব্রিটেনেই থাকি, এটা এটা তার মধ্যে কখনো ছিল না। তিনি দেশে দেশে ফিরে গেলেন। এই এই একটা ব্যাপার দেখছি। আর অন্যান্য নেতাদের সাথে যে তিনি যেভাবে কথা বলতেন বিশ্ব নেতাদের সাথে, একদম অনেক ইকুয়াল লেভেল। তিনি এটা আমেরিকার প্রেসিডেন্ট ক্লিন্টনের সাথেও যেভাবে কথা বলতেন, আর অন্য কোনো দেশের সাথে নেতার কথা বলতেন। আমি দেখেছি উনি ডক্টর মাহাথির মোহাম্মদের সাথে কিভাবে কথা বলতেন। দুইজন আবার মানে এই দুজনের মধ্যে আমি একটা মিল পাই। দুইজন কিন্তু
একই আহ, দেশটাকে তাদের নিজ 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 দেশটাকে কিভাবে উন্নত করা যায় গণতান্ত্রিক ভাবে, এটা তারা এগিয়ে নিয়ে গেছে। লি কোয়ান ইউ, সিঙ্গাপুর লি কোয়ান ইউ, ওনার সাথে আমি শেখ হাসিনার মিল পাই। তো এই যে আমরা যে দেখেছি, আমার আমার এইটা এখন একটু একটু বলে নেই যে শেখ হাসিনার সাথে আমার তো পরে পরে পরিচয় হয়েছে, এবং তিনিই কিন্তু আমাকে লন্ডনে পাঠালেন। তিনি যখন নির্বাচন হলো 96 সালে, তো ওকে। 96 সালে জুন মাসে নির্বাচন হলো, তখন অনেকে আমাকে জিজ্ঞেস করলো তুমি কোথাও যাচ্ছ নাকি। একদিন হঠাৎ করে তিনি অফিস থেকে, ওনার অফিস থেকে খবর এলো, প্রাইম মিনিস্টার অফিস থেকে, পিএমও। তো গেলাম, তো আমাকে বলা হলো যে তোমাকে আমরা বিদেশে পাঠাতে চাই। কোথায় পাঠাতে চাই, কেন পাঠাতে চাই, উনি আমাকে বললেন, উনি নিজেই আমাকে বললেন যে তোমাকে আমরা ব্রিটেনে পাঠাচ্ছি প্রেস মিনিস্টার হিসেবে। তাই আমি বললাম ব্রিটেনে কেন? তিনি বললেন না, তুমি ওখানে আম, তুমি ইংরেজি সাহিত্য পড়েছো, আর তোমার লেখালেখি আমরা লেখা আমরা পড়ি, তুমি এখানে যাবে। তো ওই 3 বছর আমি এখানে ছিলাম। তো 3 বছর ওনার সাথে ইন্টারাকশন হয়েছে। পরে যখন দেশে ফিরে গেলাম, তখনও যোগাযোগ ছিল। যেমন ধরো আপনি একটা কথা বলেন যে তিনি তিনি যে যে সাংবাদিকদের সম্মান করতেন, শুধু আমাকে না, সব সাংবাদিককে তিনি সম্মান করতেন, তর্কও করতেন, এবং মাঝে মাঝে ওই আপনার হিউমারাসলি, সেন্স অফ হিউমার, উইট দিয়ে উত্তর দিতেন। তো উত্তর দিয়ে এইভাবে আমাকে তিনি 2018 সালে, 2018 সালে তখন আমি ঢাকায়, তখন হঠাৎ করে ওই আওয়ামী লীগ থেকে ফোন আসলো যে আপনাকে একটু কৃষিবিদ ইনস্টিটিউশনে 15ই আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধুর উপর আলোচনা করতে হবে। তাই বলবো কে কে বলেছে, কি আলোচনা করব? তখন বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার নাম বলেছেন। তো গেলাম। তো আমি কি ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম যে প্রধানমন্ত্রী তো আসেন, আর কে কে কথা বলবেন? তো প্রধানমন্ত্রী নিজে আমাকে বললেন যে তুমি তুমি কথা বললে পরে আমি কথা বলবো। তো আমি আয়োজকদেরকে জিজ্ঞেস করলাম যে আমাকে কত কত মিনিট বলতে দিবেন। তো যে আয়োজক ছিল, ইয়াং ম্যান ছিল, উনি বললেন, বন্ধু ভাই 10 থেকে 12 মিনিট। তো শেখ হাসিনা বললেন না, তুমি বলে যাও, ততক্ষণ লাগে, তুমি বলে যাও, আমি আমি পরে বলবো। তো আমি 40 মিনিট বলে গেলাম। তো তিনি ওইগুলো নোট নিলেন। এটা 2018 সালে ঠিক একই কাণ্ড করলেন তিনি 2019 সালে। তো এই যে তার যে বিশ্বাস, এবং তিনি আমাদেরকে সবসময় আমাদেরকে উদ্বুদ্ধ করতে এই এই বলে যে দেশটাকে আমাদেরকে আবার পুনর্গঠন করতে হবে। তো আর যেটা, যে আপনি লিডারশিপের কোয়ালিটির কথা বলছেন, শেখ হাসিনার যে লিডারশিপ কোয়ালিটি, আপনি দেখেন 1975 সালের পরে বা 1971 সাল থেকে যদি ধরি, পাকিস্তানি যারা দোসর ছিল তাদের আহ, বিচার পুরোপুরি করা যায়নি। 75 সালের পরে বঙ্গবন্ধুর হত্যাকারীদের একমাত্র শেখ হাসিনাই করতে পেরেছেন। আর তো কোনো নেতাই সাহসটা দেখাননি, ইচ্ছাও করেনি, সাহস সাহস দেখাননি। তো এইটা এইটা ছিল। আবার এই যে পাকিস্তানি যে 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 রাজাকার যারা ছিল, মন্ত্রী হয়েছেন, তাদেরকে তিনি ঠিকই বিচারে বিচারে তুলেছেন। আমি তাকে দেখেছি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে কথা বলতে, কিন্তু নওয়াজ শরীফ, আজকাল তো আমরা দেখি পাকিস্তানের কোনো লোক আসলেই আমাদের বর্তমান যারা আছেন একদম হাসি মুখে কথা বলেন। ওরা কিন্তু তিনি হাসি মুখে খুব ভদ্রভাবে কথা বলছেন বেনজির ভুট্টোর সাথে, নওয়াজ শরীফের সাথে, কিন্তু পরিষ্কারভাবে ওদেরকে বলে দিয়েছেন, কিন্তু 71-এ তোমাদের আর্মি যা করেছে এটা ভুল করেছে, তোমাদের ক্ষমা চাওয়া উচিত। তো এই এই যে সাহসটা, এই সাহসটা আপনি কোথায় পাবেন? ভারতীয় প্রধানমন্ত্রী আপনার যে নরেন্দ্র মোদী এখন আছেন, এর আগে যারা আছেন, তাদের সাথে তিনি ইকুয়াল লেভেলে ডিল করতেন, যেমনটি বঙ্গবন্ধু করতেন। ওইটা হলো অনেক ধন্যবাদ বদরু ভাই, আমি আসবো আপনার কাছে। এবার আমি একটু আওয়াল ভাইয়ের কাছে এই বিষয়টা জানতে চাই। এই যে উনি যেটা বললেন যে প্রত্যেকটা অ্যাজ এ লিডার, উনি বাংলাদেশের যে একজন প্রধান ব্যক্তি, রাষ্ট্রনায়ক, সেই সেই গরিমাটা উনি যে পৃথিবীর যত বড় রাষ্ট্রনায়করাই থাকুক, যত বড় দেশেরই, কিন্তু উনি কিন্তু ওনার দেশকে, কারণ সেই লেভেলেই উনি রেখে, সেই নিজের এই গরিমাটাকে উনি রেখে সেই ইকুয়াল লেভেলে যে ওনার একটা, ওনার যে পার্সোনালিটি ছিল, সেটা তো একটা ফেনোমেনাল, রাইট? যে এখন যেমন 2014 মাসে আমরা যে আমাদের আধা নোবেলের কায়কারবার দেখছি, তখন এটা আরো বেশি করে ফিল করছি। তো সরি, আমি আমাদের সিনিয়রদের সামনে একটু বাজে কথা মনে হয় বলে ফেললাম। আম, আওয়াল ভাই, আমার আমার খুব জানতে ইচ্ছা করে, আপনি যখন দেখলেন যে আমি একটু রিসেন্ট 2008-এর পরে যে শেখ হাসিনার সময়কালটা নিয়ে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই। সেটা হচ্ছে যে ওনার যে যে অর্থনৈতিক সাফল্য,
বাংলাদেশের যে অর্থনীতির যে একটা চরম একটা ঊর্ধ্বগতি, হ্যাঁ, একটা আমাদেরকে রাইজিং স্টার বলা হতো। অ্যাট দ্য সেম টাইম ওনার যে পররাষ্ট্রনীতি, অ্যাট দ্য সেম টাইম উনি যে ম্যানিফেস্টোতে দিয়েছেন নির্বাচনী ইশতেহারে যে উনি যুদ্ধাপরাধীদের বিচার করবেন বিভিন্ন সময়ে, তারপরে উনি ওনার বঙ্গবন্ধু হত্যার বিচার করবেন। বঙ্গবন্ধু তো শুধু তার বাবার নয়, আমাদেরও তো নেতা, আমাদের জাতির পিতা। সেই কমিটমেন্টটা উনি চেষ্টা করেছেন যতটা পারেন, কিন্তু একদম খুবই লিগ্যাল প্রসিজিওরের মধ্যে দিয়ে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন যে অ্যাজ এ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার এই কার্যকালটাকে আপনি আপনার লাইফটা কিরকম, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ বাবা। জি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী স্বাভাবিকভাবে দেখছি, বদরুল ভাই, রুমা তারা বলেছেন যে উনি সাধারণ ঘরের, একদিকে সাধারণ ঘরের মহিলা। উনি যেমন, তুমি একদিন বলতেছিলা এরশাদের আন্দোলনের সময়, তখন উনি কিন্তু ওই চায়ের চায়ের দোকানে চা খাচ্ছেন, ওনার কিন্তু সেই কোয়ালিটি আছে। আবার প্রধানমন্ত্রী যখন ছিলেন, উনি ওই গোপালগঞ্জে গিয়ে বেনে চড়ছেন। সুতরাং এই যে উনার বাঙালি মানুষের, বাঙালির মাটি এবং মানুষকে যে ভালোবাসার যে এক মানে একটা মানুষকে ভালোবাসার এই কোয়ালিটি কিন্তু উনার ছিলেন। সাথে সাথে উনি একজন রাষ্ট্রনায়ক। এই যে রাষ্ট্রের যে আমাদের অভূতপূর্ণ উন্নয়ন এই 2008 সালের পর থেকে, উনি যেমন ওনার কতগুলা জিনিস, যেমন আওয়ামী লীগ, উনি এত এত রক্ত দিয়েছে, আওয়ামী লীগ এত কিছু করেছে, মানে ওনার বঙ্গবন্ধু হত্যা হয়েছে, পরিবার গিয়েছেন, কিন্তু উনি কিন্তু কোনোদিন ইলেকশন ছাড়া কোনো ষড়যন্ত্র করে কিন্তু উনি কোনোদিন ক্ষমতা আসেন নাই। এবং উনি একমাত্র প্রধানমন্ত্রী যিনি নিয়ম মাফিক 2001 সালে ক্ষমতা হস্তান্তর করেছেন। উনার এই যে একটা গণতন্ত্রের প্রতি উনার একটা শ্রদ্ধা, এটি কিন্তু বাংলাদেশে বিরল। উনি সেটা প্রমাণ করেছেন যে আমি আমার আমার দল, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রের মাধ্যমে আমরা মানুষকে সেবা করতে চাই। সুতরাং এই মেসেজটা বাংলাদেশ এবং বাইরে উনার পজিশনকে অনেকটা উজ্জ্বল করেছে। আরেকটা জিনিস ওনার হলো, উনি যেমন একজন সাবেক সচিব মোহাম্মদ আলী নাম, উনি জনকণ্ঠে 4টা আর্টিকেল লিখেছিলেন এবং সেখানে 2 নেত্রীকে নিয়ে উনি কম্পারিজন আর্টিকেল করছিলেন। উনি বলছেন যে উনাদের যে মন্ত্রণালয়ে যত মিটিং হয়েছে, জি। এরকম কোনো নাই যে মিটিংয়ে উনি কোনোদিন 1 মিনিট দেরিতে গিয়েছেন। এবং উনি প্রত্যেকটা মিটিংয়ে স্টাডি করে যেতেন, পড়াশোনা করে যেতেন যে কি বলতে হবে। উনি মিটিংটাকে গাইড করতেন। সচিবরা কিন্তু আমলারা অনেক অনেক মন্ত্রীদেরকে গাইড করতো, অনেক, আমি সরিত অনেক মন্ত্রী, সবাইকে না, কিন্তু একমাত্র ব্যতিক্রম আমাদের প্রধানমন্ত্রী, উনাকে কেউ গাইড করতে পারতেন না, কারণ উনি স্টাডি করতেন, জিনিস নিজের আয়ত্ত করে যেতেন। যার জন্য কিন্তু উনি যখন প্রধানমন্ত্রী হলেন, এক নাগারে 16 বছর ছিলেন, যার জন্য উনার সব জিনিস উনি প্রতি মন্ত্রণালয়ে ভিজিট করতেন, কি কি উন্নত করতে হবে, কোথায় কারে কি দিতে হবে। এবং পররাষ্ট্রনীতিতে উনি প্রত্যেক যখন দিতেন, ভারতের সাথে বা অন্যান্য দেশের সাথে কতটুকু করতে হবে, চীন, ভারত, আমেরিকা, রাশিয়া, এগুলা বড় বড় পরাশক্তি। বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র, সবার সাথে ব্যালেন্স করে। ভারত, ইন্ডিয়া একেবারে পরস্পর বিরোধী রাষ্ট্র, 2 রাষ্ট্রের সাথে সমানভাবে তাল দিয়ে। অনেকে বলতো যে কিভাবে শেখ হাসিনা ব্যালেন্স করতেছে, নেত্রী কিভাবে ব্যালেন্স করতেছে, এই যে ওনার দূরদর্শিতা। উনি কিন্তু আমেরিকাকেও উনি ব্যালেন্স করতে চাইছেন, কিন্তু আমেরিকার চাওয়া তো এত বেশি এবং এত দেশের উপর হস্তক্ষেপ, সেই জন্য উনি ব্যালেন্স করতে পারেন নাই। যদি এই ব্যবসা বাণিজ্যের ব্যাপারে তো উনি আমেরিকাকে দিতে সুযোগ দিতে অবশ্যই উনি চেয়েছেন, কিন্তু তারা অনেক বেশি চায়, যেটা নাকি সার্বভৌমত্বের প্রতি হুমকি। সেই জন্য আমেরিকাকে অনেক ব্যাপারে উনি একমত হইতে পারেন নাই। যার জন্য আজকে আমেরিকা ডিপ স্টেট তার প্রতি ক্ষুব্ধ, তাকে সরানোর জন্য তারা ষড়যন্ত্র করেছে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী তার নলেজ, ব্যক্তিগত দৃঢ়তা, তার সাহস, তার দূরদর্শিতা, তার নেতৃত্ব, তার বুদ্ধিমত্তা, দেশের মানুষের প্রতি তার আস্থা, দেশের মানুষের প্রতি তার আকাঙ্ক্ষা, গরিব মানুষের প্রতি এই যে দরিদ্র বিমোচন, আজকে দরিদ্র বিমোচন উনি উনার সরকারের সময় যেটা নামে আছে, 1 বছরে তা দ্বিগুণ হয়ে গেছে হতদরিদ্রের সংখ্যা। সুতরাং প্রত্যেকটি ব্যাপারে দেখা যাচ্ছে যে উনি মানুষকে, দেশের মানুষের উন্নয়ন এবং পররাষ্ট্র নীতিতে সমস্ত কারোর সাথে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়।
উনি যে আজকে অনেকেই বলে ওনাকে বলে ভারতের সাথে চুক্তি করছে, ভারতে 26 লক্ষ লোক এই আসিফ নজরুল বলছে। তখন এই 13 মাস হয়েছে, একটা চুক্তি তো এই সরকার বাতিল করতে পারলো না, একটা চুক্তি তো বলতে পারলো না যে এই চুক্তিটা একতরফা হয়েছে। সুতরাং এটি একটা প্রপাগান্ডা, এই প্রপাগান্ডা ডিপ স্টেট এবং এই সমস্ত করেছে। সুতরাং এই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আমাকে, ওনার প্রতি আমাকে বলতে ঘৃণা করে এই নামটা নিতে, কারণ উনি এই মিটিং এ জনসভায় বলছিলেন যে শেখ হাসিনা কিভাবে বাংলাদেশের উন্নয়ন করেছে আমরা দেখতে লজ্জা লাগে, আমাদের ভাই আজকে কোথায়। আর মানে যখন শেখ হাসিনা পতন হয়েছে, এই গাদ্দার, আমি তাকে গাদ্দার বলি, সে আমার জাতীয় পিতাকে গাদ্দার বলছে, যে পাকিস্তানকে ভাগ ভাগ করছে। এই হলো নেতা। কিন্তু শেখ হাসিনা এরম নেতা না, তার স্ট্যান্ড ক্লিয়ার। ওই যে বলেছিলেন, আমার কথাটা কোথায় যেন, ওই নেলসন ম্যান্ডেলা বলছিলেন 1958 সনে, আমি শেখ মুজিবুর রহমানকে দেখিনি, কিন্তু তার কন্যার শেখ হাসিনার রাজনৈতিক সাহস, তার দৃঢ়তা, মেধা, প্রজ্ঞার মধ্যে আমি সেই মহানায়কের পরিচয় পেয়েছি। আর ফিদেল কাস্ট্রো বঙ্গবন্ধুকে বলেছিলেন, আমি হিমালয় দেখি নাই, আমি বঙ্গবন্ধুকে দেখেছি, আমি বঙ্গবন্ধুকে দেখেই হিমালয় দেখার অভিজ্ঞতা অর্জন করলাম। এই হলো বঙ্গবন্ধু এবং তার কন্যা না, বাংলাদেশকে, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাংলাদেশের উন্নয়নের সমস্ত জিনিসের একমাত্র প্রতীক শেখ হাসিনা। এটি একজন রিটায়ার্ড জাজ বলেছিলেন 1919 সালে, এই টরন্টো সিটিতে একটা বলছিলেন, উনি বলেছিলেন, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করবো, রুমা বলবে, বলেন। যে আমার এই দীর্ঘ জীবনে আমি আজকে রিটায়ার্ড, আমার আজকে বলতে দ্বিধা নেই, আমার দীর্ঘদিন, আমি এরশাদের সময়, এই লোকটা বলেছিলেন, নামটা ভুলে গেছি, আমি এরশাদের সময় চাকরি পেয়েছি আর রিটায়ার্ড করছি আমাদের এই আজকে শেখ হাসিনার সময়। আমি সমস্ত বিএনপি, আওয়ামী লীগ, সমস্ত রাষ্ট্রকে দেখেছি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, উনি কিন্তু একটা মজলিসের মধ্যে বলেছেন, আমি আজকে ওপেনলি বলে দিতে চাই, আপনারা শেখ হাসিনার মতন দৃঢ়চেতা, সাহসী, দরদি নেতা এবং রাষ্ট্রনায়ক, প্রজ্ঞার প্রধানমন্ত্রী বাংলাদেশে ভবিষ্যতে আসবে কিনা আমি বলতে পারি না। একদিন শেখ হাসিনার জন্য আজকে অনেকে সমালোচনা করে, একদিন শেখ হাসিনার জন্য এই দেশের মানুষ আফসোস করবে। এই হলো জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অনেক ধন্যবাদ আওয়াল ভাই। আমি এখন একটু রুমা আপার কাছে যেতে চাই। রুমা আপা, শেখ হাসিনা রাষ্ট্রনায়ক। শেখ হাসিনা, আমি পার্সোনালি শেখ হাসিনাকে, আহ, শেখ হাসিনা আমাদের নারীদেরকে বুঝিয়ে শিখিয়েছেন, আমাদেরকে উপলব্ধি করিয়েছেন আমরা প্রথমে মানুষ, তারপর নারী, আমাদের জেন্ডার। কিন্তু নারীরা তো আসলে কনসিডার হয় যে নারী, তারপরে মানুষ, আধা মানুষ, আধা মানব। শেখ হাসিনা অনেক নারীর মুক্তির জন্য, নারীর উন্নয়নের জন্য অনেক নারী নীতি প্রণয়ন করেছেন, এবং নারীরা ভীষণভাবেই স্বাবলম্বী হয়েছে ওনার সময়কালে। এবং উনি নারীদের জন্য এবং প্রান্তিক নারী থেকে উচ্চশিক্ষিত সমস্ত টায়ারের যে আর্থ সামাজিক অবস্থান নারীদের দিকেই উনি নজর দিয়েছেন। এমন নয় যে শুধু উনি উচ্চবিত্ত নিয়ে পড়েছিলেন অন্যান্য অনেক সরকার প্রধানের মতো, প্রান্তিক নারীদের উনি খেয়াল করেননি, ব্যাপারটা ওরকম নয়। একজন প্রান্তিক পুরুষ নারী সবার জন্য উনি অনেক কাজ করেছেন। আপনি এই জায়গাটাকে, ওনার যে নারী নীতি বা নারী নিয়ে যে ওনার ভাবনা, যেহেতু আপনি অনেক কাছ থেকে অনেক কথা জানার সুযোগ হয়েছে, আপনি দলটাও করতেন বা দেখেছেন ওনাকে, ওনার ফিলিংসটা কেমন ছিল? আপনি কিভাবে দেখবেন কি যে এই বলছো? নারী নীতি নিয়ে, নারী নিয়ে ওনার দায়িত্ব নিলে শুনে থাকলে কর্মকাণ্ড, বা আমার কি অসুবিধা ভাবতেন আছে। উনি, উনি ভাবেন? আসলে যা ভাবতেন সেটা কিন্তু আমরা ওনার কাজের মাধ্যমে আমরা দেখেছি। যেমন দেখেন, উনি যখন প্রথমবার ক্ষমতায় আসলেন তখন জাতীয় নারী উন্নয়ন নীতি হলো 1997, হুম। পরবর্তীতে আরেকটা হলো 2001। তো প্রথমে দেখেন যে একদম মানে প্রান্তিক জনপদে আপনার সংরক্ষিত আসনের মাধ্যমে একদম ওয়ার্ড পর্যায় পর্যন্ত, ইউনিয়ন ওয়ার্ড, রাইট, সেখানে পর্যন্ত নারীদের নির্বাচনের ব্যবস্থা করলেন। আচ্ছা, হ্যাঁ। এতে কি হলো? এটা যে একটা কত বড় ঘটনা ঘটেছে, এটা যারা গ্রামে কখনো না থেকেছেন তারা আসলে বুঝতে পারবেন না। মানে গ্রামের বউ সে ইলেকশন করছে, বা গ্রামের মেয়েটা নির্বাচন করছে, এবং নির্বাচন করে সে বাড়ি বাড়িতে যে ভোট চাচ্ছে, তার ভাই, তার বাবা, তার স্বামী, তার ছেলে মেয়ে তার জন্য কাজ করছে, ক্যাম্পেইন করছে তার জন্য, তার একটা পোস্টারে ছবি যাচ্ছে।
এটা ছোট বিষয় না, আমূল বদলে দিয়েছে বাংলাদেশকে কিন্তু এই একটা ঘটনা আপনি দেখেন। এবং এই যে বলবেন যে তাহলে কোটা কেন, কোটা একটা হচ্ছে না যে আপনি যখন মানে ইকুয়ালিটি এনশিওর করতে হলে কিন্তু আপনার ইকুইটির প্রয়োজন আছে। দ্যাট ইজ বাংলাদেশে এখন পর্যন্ত দরকার আছে, সেই কারণে কিন্তু এর কোটার। কারণ যখনই আপনার আমি একদম ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড কমিশনার নির্বাচিত হব বা মেম্বার নির্বাচিত হব, তখন ওই যে বলেছে যে আমাকে দেখে কিন্তু অন্যান্য মেয়েরা যে ঘর থেকে যে বেরিয়ে এসে কাজ করা যায়, লিডারশিপ দেওয়া যায়, নেতৃত্ব দেওয়া যায়, যে লিড করা যায়, আমার কাছে যে লোকজন সাহায্যের জন্য আসে, আমার কাছে লোকজন যে তার একটা কার্ড করার জন্য হেল্প চাইতে আসে, মানে এই যে ছোট একদম মানে প্রাথমিক পর্যায় থেকে নেতৃত্ব তৈরি করা, সেটাই পুরো বাংলাদেশকে বদলে দিয়েছে। এবং সেখান থেকে শুরু করে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেত্রী, আপনার আমাদের জাস্টিস, জাজ। এবং আমি যখন বোধহয় ইউনিভার্সিটিতে পড়ি তখন প্রথম উনি আমাদের কনভোকেশন এসছেন, কনভোকেশন না, আমাদের হলের প্রোগ্রামে এসছেন, কি একটা প্রোগ্রামে ছিল, হ্যাঁ। তখন উনি বলছিলেন যে তখন বাংলাদেশে দুটো জেলা এসপি যে মহিলা, যে দুটো জেলা আমাদের নারী মহিলা মানে নারী আছেন এসপি, এবং এই দুটো জেলায় দুর্নীতি বা মানে অপকর্ম অপরাধ সবচেয়ে কম। আমার মনে আছে এটা সম্ভবত 1998 সালে। আচ্ছা, তারপর দেখেন আর্মিতে, সেনাবাহিনীতে যে কমিশন রেখে নারীদের, এটা আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি, মনে হয় 97 98 থেকে প্রথম শুরু হলো। তার আগে হয়তো মেডিকেল করে যেত, কিন্তু একদম মানে অফিসার হিসাবে প্রথম, মানে অন্যান্যদের সাথে পুরুষের সাথে তাল মিলিয়ে যাওয়াটা, আমি জানি না সেনাবাহিনী মনে রেখেছে কিনা সেটা, কতটা বদলে গিয়েছে। আচ্ছা, তারপর উনি যে এই যে নারী নীতিগুলো করেছিলেন 97 সালে, 2011 সালে ফার্স্ট কিন্তু প্রায়োরিটি দিয়েছিলেন এডুকেশন, এডুকেশন এবং হচ্ছে স্কিল্ড হওয়া। কারণ সবাই তো আর লেখাপড়া করবে না, কেউ হয়তো বা ভোকেশনালের দিকে যাবে, স্কিল্ড হয়ে উঠবে। স্কিলটা কেন হবে, পড়াশোনাটা কেন করবে? প্রথমত তার মানসিক একটা পরিবর্তন, তার চিন্তা ভাবনার পরিবর্তন, অবশ্যই এটা তো আমি ছোট করে দেখছি না, কিন্তু পাশাপাশি আরেকটা হচ্ছে আমার স্বনির্ভর হয়ে ওঠার শক্তি, আমার আত্মস্বনির মানে বিশেষ করে আর্থিক দিক দিয়ে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার প্রাথমিক উপায় হচ্ছে আপনাকে হয় এডুকেশন নিতে হবে, অথবা আপনাকে কোনো না কোনো ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে। কারিগরি শিক্ষা। একদম প্রথম, হ্যাঁ, মানে ফার্স্ট প্রায়োরিটি ছিল এটা। তারপর দেখেন নারীদের হেলথ ইস্যু, প্রসূতি ভাতা দিতে শুরু করলেন। আর আপনি ভাবতে পারেন যে এটা আমরা কখনো চিন্তা করেছি? মানে একজন মহিলা যখন গর্ভবতী হচ্ছেন তার একটু বাড়তি খাবারের প্রয়োজন হয়, তাই না? সেই বাড়তি খাবার তার জন্য উনি একটা ভাতা দিতে শুরু করলেন, উনি বিধবা ভাতা দিতে শুরু করলেন। মানে এত ছোট ছোট বিষয় উনি মনোযোগ দিয়েছেন, যেটা হয়তো বা যে আমরা অন্যান্য দেশে কিন্তু অন্য জায়গায় দেখছি না, যে বিধবা ভাতা। তারপর আবার কি করছেন আমরা দেখলাম যে গুচ্ছগ্রাম যখন যে করলেন, মানে একটি বাড়ি একটি আশ্রয়ণ খাবার, প্রকল্প, হ্যাঁ, ঠিক। আশ্রয়ণ প্রকল্প, সেখানে দেখবেন যে দলিলটা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনের নামে। কোনো কারণে যদি বিচ্ছেদ ঘটে তাহলে দলিলটা কার নামে হয়ে যাবে? নারীর নামে হয়ে যাবে। কারণ উনি খুব মানে এই যে আমরা বদরুল ভাই এবং আওয়াল স্যারের কাছ থেকে শুনছিলাম যে উনি খুব মজা করেও কথা বলেন, তাই না? যে বলছিলেন যে নতুন বাড়ি দিব, দেখা যাবে জামাই খুশি তার একটা বউ নিয়ে আসছে। এটা এটা উনি কিন্তু মজা করেইছিলেন, হ্যাঁ। কিন্তু এই যেভাবেই কিন্তু একটা মেয়েকে সেই মানে একটা বাড়ির মালিক করে দেয়া, দেখেন, মানে এম্পাওয়ার করে দেওয়া, মানে এম্পাওয়ার তো মুখে বলার প্রয়োজন নাই, আপনাকে নানাভাবে এমন সব উপকরণ উনি দিয়ে গেছেন যে আপনি এম্পাওয়ার হবেনই, এম্পাওয়ার্ড এমনি হয়ে যাবেন। তারপরে সহজ এবং নারীর জন্য যে স্বাস্থ্য সেবা, আপনি হয়তো নারী জানেন সুরক্ষা সরকারি, আইন। হ্যাঁ হ্যাঁ, সুরক্ষা আইন। তারপর ওটা 2000, না হুম। না 2000-এ না, আমি ভুল বলেছি। একটা ছিল হচ্ছে আপনার ধরেন আপনাকে যদি কেউ আহ, কোনো ওই যে নারীর প্রতি অ্যাসিড। আক্রমণের সুযোগ মানে হ্যাঁ, আক্রমণের শিকার অ্যাসিড হয়, দিয়ে কমে গেল একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন অ্যাসিড থেকে। তাৎক্ষণিক একটা নাম্বারও ছিল, আপনি সেখানে হ্যাঁ, ফোন করলে আপনাকে, সেখানে, হ্যাঁ। হ্যাঁ, সাহায্য পাবেন সাথে সাথে। তারপর ধরুন কর্মসংস্থানের সৃষ্টি, আপনি যদি গার্মেন্টসের দিকে তাকান 80%, আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ের দিকে তাকান হ্যাঁ, সেখানে ম্যাক্সিমাম। এটা কিন্তু একটা কারণও ছিল যে বাচ্চারা কি করে, বাচ্চারা মায়ের সঙ্গে অনেক বেশি কমফোর্ট ফিল করে সেই জায়গাটা থেকে, যে সে যখন তার শিক্ষকের চাইতে শিক্ষিকা থাকবেন বা ফিমেল টিচার থাকবেন, তখন বাচ্চারা, কারণ 5 পর্যন্ত তো খুবই ছোট শিশু, সে অনেক বেশি কমফোর্ট ফিল করবেন, বা মায়ের যে উষ্ণতা সেটা সে তার শিক্ষিকার কাছ থেকে পাবেন, এইখান থেকে কিন্তু এসেছে। তারপর হয় কি, মেয়েরা যেটা হয় এটা তো ন্যাচারালি, যে একটু মনে হয় একটু সফট, একটু
হয়তো মা হওয়ার কারণেই একটু মানে তার সঙ্গে যে বাচ্চার কমিউনিকেশনটা এটা অনেক বেশি হয়। মানে এই এই যেভাবে দেখেন, তারপর আপনার আইন বাল্যবিবাহ রোধ, এটার জন্য কিন্তু ব্যাপক ক্যাম্পেইন, এবং কোনো এরকম কারো যদি বিয়ের ব্যাপার হয়, সে যদি স্থানীয় নির্বাহী অফিসারকে ফোন করে জানান, তাৎক্ষণিক কিন্তু মেয়েটাকে উদ্ধার করা হয়। এবং এটার যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া বিষয়টা, ছোট ছোট বাচ্চারা 16 বছর 17 বছর কিশোরী, তাদেরকে ধরে ধরে বিয়ে দেওয়া হতো। 16 17 অনেক বড়ই বললাম, 14 15 বছরের মেয়েদেরকেও বিয়ে দেওয়া হতো। সেটার একটা আমূল পরিবর্তন। আমার কিন্তু একটা গবেষণা কাজও ছিল এটা নিয়ে। তারপর উপবৃত্তি, আমার গবেষণাটা ছিল বাল্যবিবাহ রোধে উপবৃত্তির ভূমিকা। সো আমি এটা নিজে দেখেছি যে যে উপবৃত্তির কিন্তু শর্ত ছিল। একটা হচ্ছে 18 আগে আপনি বিয়ে করতে পারবেন না। দুই ছিল আপনি আহ, আপনার ক্লাসে প্রেজেন্টেশন থাকতে হবে, এত% প্রেজেন্ট থাকতে হবে ক্লাসে আপনাকে, একটা নির্দিষ্ট পরিমাণ ছিল। আর উপস্থিতি হার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার তিনটা শর্ত ছিল। আর একটা হচ্ছে আপনার রেজাল্টের একটা শর্ত ছিল, যে আপনাকে এরকম ফেল টেল করতে পারবেন না, মানে পড়াশোনায় মনোযোগী হতে হবে। এবং অনেকে করতেন কি, যে এই যে না হলে তো আর বৃত্তি পাওয়া যাবে না। সো এই যে বিয়েটা যাতে এসএসসির পরে হয় বা এইচএসসির পরে হয়, তারপর মেয়েদের জন্য বিনামূল্যে বই এইচএসসি লেভেল পর্যন্ত, এটা কিন্তু উনি তৈরি করে দিয়েছেন। মানে মানে প্লটটা উনি তৈরি করে দিয়েছেন যে তোমরা শিক্ষা গ্রহণ করো, তোমরা সচেতন হও, তোমরা স্বাস্থ্যকর খাবার খাও, তোমার শরীরটা যেন ভালো থাকে, তুমি যেন কাজ করো, এবং কাজ করে তুমি যেন সমান কন্ট্রিবিউট করতে পারো। আমরা যে বলি যে দেশের অর্ধেক মানুষ, পৃথিবীর অর্ধেক মানুষই হচ্ছে আসলে নারী, এবং তাদেরকে আপনি বাদ দিয়ে পিছনে ফেলে দিয়ে আপনি কিভাবে বাকি 50%কে নিয়ে আপনি দেশের কথা বলেন, পৃথিবীর কথা বলেন, কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? তো সেই জায়গাটা রাজনীতিতে তো প্রথমেই বলেছি, এবং সমস্ত সেক্টরে। তো এটার একটা আমূল পরিবর্তন, এই যে যারা আমরা দেখলাম জুলাই আগস্টে আন্দোলন যারা করলেন, এই যে আন্দোলন করলেন, এই যে আন্দোলন করবার স্পৃহা, যদিও আপনারা একটা ভুলের ফাঁদে পা দিয়ে আন্দোলন করেছেন, এই স্পৃহাটা আপনাদেরকে তৈরি করে দিয়েছে জননেত্রী শেখ হাসিনা। এই যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, এই যে ইন্টারনেট ব্যবহার করে যা করেছেন, সেটা কিন্তু তৈরি করে দিয়েছেন, সেটার ব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এই যে আমরা আজকে কোটা আমরা চাই না, এই যে কথা বলছি কোটা চাই না, এই যে আমার শক্তি তৈরি করে দিয়েছে। মানে আমি যে ভাবতে শিখেছি যে আমার কোটার প্রয়োজন নাই, আমার বন্ধু আর আমি সমান, ওর সাথে আমি ফাইট করে আমি এগিয়ে যেতে পারবো, এটা কে তৈরি করে দিয়েছে? এটা তৈরি করে দিয়েছে শেখ হাসিনা। এবং এইটার জন্য উনি 1 বছর না 2 বছর না, ওনার সমস্ত জীবন, ওনার কিন্তু ব্যক্তিগত জীবন বলতে কিছু ছিল না। আমাকে যে একটা চিঠিতে ওনার লেখা ছিল, আমি দু একদিনের মধ্যে পড়ছিলাম যে তুমি ডিসেম্বরে এসো, তখন আমার মেয়ে পুতুল আসবে ঢাকায়, তোমার সাথে পরিচয় করিয়ে দিব। তখন কিন্তু পুতুলাপা আমার থেকে খুব বেশি বড় না বয়সে, তো তারও ছোটবেলা থেকে সে কিন্তু তার দুটো বাচ্চা তার কাছে কিন্তু ছিল না। আমরা যারা এখন মা হয়েছি, আমরা অন্তত এটুকুন বুঝি যে বাচ্চাকে দূরে রাখতে এবং ছোট শিশুকে দূরে রাখতে মার কতটা কষ্ট হয়েছে। মানে উনি ওনার পুরোটা জীবন, উনি যে বাংলাদেশে এসেছিলেন তারপর থেকেই পর্যন্ত পুরোটা জীবন কিন্তু উনি মানুষের জন্য দিয়েছেন, বাংলাদেশের উন্নয়নের জন্য দিয়েছেন, বাংলাদেশের মানুষের সামগ্রিক উন্নয়নের জন্য দিয়েছেন। এবং শুধু নারী না, আমি যে আসলে নারীর কথাটা বলেছি, যখন একজন নারীর উন্নয়ন ঘটে সামগ্রিকভাবে, গোটা জাতি, তখন নারীর কিন্তু পরিবারের উন্নয়ন ঘটে। গোটা জাতির উন্নয়ন হয়। নারীর যে, আমি একদম ছোট করে বলি, নারীর যে সন্তান হয় তাদের কিন্তু উন্নয়ন ঘটে। আজকে যখন লোপা আপার বাচ্চা, আমি জানি না সন্তান আছে কিনা, আমার সন্তান আছে, তখন কিন্তু ও নারীদেরকে ভাবতে শুরু করেছে ওর মার কাছ থেকে, যে আচ্ছা মা এরকম, নারী মানে হচ্ছে এরকম, নারীকে সম্মান করবার যে বিষয়টা এবং ইকুয়াল দেখবার যে সচেতনতা তৈরি করে দেয়া, এটা উনি কিন্তু এই যে মেয়েদেরকে এম্পাওয়ার করে, শিক্ষিত করে, দক্ষ করে উনি পুরো সমাজে ছড়িয়ে দিয়েছেন। আম, ধন্যবাদ আপা। আমি অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আমি আর একটা বিষয় আমি আপনাদের সবার কাছ থেকে জানতে চাই। আমি বদরুল হাসান ভাইকে দিয়ে শুরু করেছিলাম, ওনাকে দিয়ে জানতে চাই, এই যে 14 মাস আমরা আমরা যা দেখছি, আমাদের কি মাঝে মাঝে এরকম আমার মনে হয়, সেজন্য এই প্রশ্নটা করা। আরেকজন আমাকে এই প্রশ্নটা, অনেক জ্ঞানী ব্যক্তি করেছিলেন, প্রশ্ন না তার অভিব্যক্তি বলেছিলেন যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি দেশে এসেছিলেন বলেই আহ, আমাদের মুক্তিযুদ্ধটা 75-এর পরে হারিয়ে ফেলেছিলাম, সেটা আবার পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল। আবার বাংলাদেশ সংবিধান, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সে দিশায় দেশটা চলছিল। যেভাবেই হোক, উনি ক্ষমতায় থেকে, ক্ষমতার বাইরে থেকে, বিরোধী দলে থেকে উনি সেই ফাইটটা করে যাচ্ছিলেন।
করেছেন। উনি আজকে দেশে নেই। ওনাকে দেশ ত্যাগ করতে হয়েছে যে জীবনের, ওনার বেঁচে আছেন সেটা আমাদের জন্য একটা আশার আলো। কিন্তু মাঝে মাঝে আমরা চিন্তা করি যে উনি ফিরে যাওয়াটা তো ফিরে যেতে হবে, না হলে তো আমরা ওনার হাত ধরে, স্বাধীনতাটা আবার এসেছিল ওনার হাত ধরে, উনি না থাকাতেই কি আবার স্বাধীনতাটা আমরা দেশটাকে হারিয়ে ফেললাম বা ফেলবো? এবং ওনার এই যে স্বাধীনতা, বাংলাদেশ মুক্তিযুদ্ধকে ধরে এগিয়ে নিয়ে যাওয়াটাই কি এই যে এখনকার পরাজিত শক্তির এত আক্রোশ, এত ক্ষোভ, এত হিংসা, এত বিদ্বেষ, আসলে সেই জন্যই এই বঙ্গবন্ধু স্বাধীনতা মুক্তিযুদ্ধ যদি নিয়ে উনি না যেতেন, তাহলে হয়তো ওনার প্রতি মানুষের এত জিঘাংসা নাও থাকতে পারতো। এরকম মনে হয়? আপনার কি মনে হয় ভাই? আহ, যে আমার যেটা প্রথম কথাটা আমি বলবো এখানে, যে আমাদের বাংলাদেশের ইতিহাস, আজকে তো আমরা শেখ হাসিনাকে নিয়ে আলাপ করছি, কিন্তু আমার সবসময় একটা অনুভূতি, আমি ধরে নিচ্ছি অনেকেই আমার সাথে একমত হবেন, বাংলাদেশের ইতিহাসে, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে বা স্বাধীনতার আগ থেকে এখন পর্যন্ত আমাদের দেশে আমরা দুজন নেতা পেয়েছি, দুজন একদম জাতীয়তাবাদী নেতা, বাঙালি জাতীয়তাবাদী। একজন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আরেকজন শেখ শেখ হাসিনা। মানে এই দুজন কিন্তু বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের ইতিহাস ধরে রেখেছেন। আপনি যেমনটি বললেন যে শেখ হাসিনা যখন দেশে ফিরলেন, আওয়ামী লীগের হাত ধরলেন, বিরোধী দলীয় নেত্রী হিসেবে বা প্রধানমন্ত্রী হিসেবে তিনি যত সব মূল্যবোধগুলি ছিল তিনি কিন্তু আবার ফিরিয়ে আনলেন, যেগুলো আমরা 15ই আগস্টের পর হারিয়ে ফেলেছিলাম। তো সেইগুলো তিনি নিয়ে এলেন, এবং তার যে নেতৃত্ব, আমরা যেটা বলি, তিনি তিনি আহ, যে যে বঙ্গবন্ধু কন্যা এসছেন, দেশে এসছেন আমরা জানি, কিন্তু তিনি যে তার শাসন আমলে এবং তার রাজনীতিতে, শুধু শাসন আমলে না, বিরোধী দলীয় থাকা অবস্থাতেও তিনি কিন্তু নিজের নিজের একটা মার্ক, একটা ছাপ তিনি বাংলাদেশের রাজনীতিতে আনতে পেরেছিলেন। শেখ হাসিনার ভবিষ্যতে যখন তার সম্বন্ধে কথা বলা হবে, তার সম্বন্ধে বই লেখা হবে, তখন কিন্তু শেখ হাসিনার ব্র্যান্ড অফ পলিটিক্স বা শেখ হাসিনার ইতিহাস, বাংলাদেশ ইতিহাসে কি অবদান, এটা আমরা 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 দেখতে পাবো, আমরা আশা করছি। তো এটা যে বঙ্গবন্ধুর রাজনীতি থেকে তিনি সাহস পেয়েছেন, কিন্তু বঙ্গবন্ধুর রাজনীতি সেটা বঙ্গবন্ধুর রাজনীতি ছিল। শেখ হাসিনা কিন্তু নিজের একটা রাজনীতি নিয়ে এসেছেন। আমরা যে আওয়াল ভাই যেমন কিছুক্ষণ আগে বললেন, এই যে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, আহ, আপনার এত বছর ছিলেন, আপনার 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত, পরে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত তিনি মানে হ্যান্ডস অন প্রাইম মিনিস্টার ছিলেন। তিনি তিনি সবকিছু দেখতেন। এই যে পলিসি ডিটেলস গুলি, আওয়াল ভাইয়ের কথাটা একটু আবার বলি, যে 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 আমলারা আমাদের দেশের ইতিহাসে, পাকিস্তানি আমল থেকে আমরা দেখি আমলারা এমন ভাবে প্রতাপশালী ছিলেন বা আছেন, যার জন্য রাজনীতিবিদরা কিন্তু তাদের সামনে খুব একটা কথাবার্তা বলতে পারেন না, বা তাদের মতো এত ওই কাজ করতে পারেন না, যেহেতু তারা অনেক কিছু জানেন বা বোঝাতে চেষ্টা করেন, অনেক কিছু জানেন। রাজনীতিবিদরা অনেকেই ভয় পেয়ে যান। শেখ হাসিনার মধ্যে এটা ছিল না। তিনি একদম পুরোপুরি ক্যাবিনেট মিটিং বলেন, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের কথা বলেন, তিনি যখন তার হোমওয়ার্ক করা ছিল এবং ফ্যাক্টস এন্ড ফিগার্স হাতে হাতে গোনা, তিনি বই এমন এমন তিনি কাগজ দেখে পড়ছেন, এটা আছে, আগেই তিনি বলে দিতেন। তো এই যে তারপর আরেকটা দেখেছি, যে শেখ হাসিনা আসার ফলে যে আমাদের যে দেশের অভ্যন্তরে, যে উনি আসার আগে 96 সালের কথা যদি ধরি, এই যে উলফা উলফা নামের একটা হুম, হুম, টেরোরিস্ট অর্গানাইজেশন হুম। বাংলাদেশের ভিতরে থেকে, তখনকার বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় ভারতীয় ভারতের ভিতরে আক্রমণ করতো, বা আপনার কি বলে কেওস সৃষ্টি করার, আতঙ্ক সৃষ্টি করার, নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করতো। এটা তিনি থামিয়েছেন। তারপরে তখনকার ওই আপনার সময় আইএসআই, পাকিস্তানের আইএসআই আনাগোনা অনেক বেশি ছিল, এটা শেখ হাসিনার সময় থামিয়েছেন। আমরা এটাও দেখেছি যে শেখ হাসিনার সরকার পাকিস্তান হাই কমিশনে কারা বাংলাদেশি বিরুদ্ধে কাজ করছেন, বা বাংলাদেশের বিরুদ্ধে যারা বাংলাদেশের ভেতরে পাকিস্তানপন্থী লোক আছে কাজ করছেন, সেটাও তিনি ভালোভাবে ট্যাকল করেছেন। তো এটা একটা দেখছি। আরেকটা যে মানে মোট কথা যেটা হচ্ছে,
যে আমি তো ওনাকে যে শেখ হাসিনা সম্বন্ধে আমি প্রথম দেখেছি ওনাকে, আপনার হয়তো নিশ্চয়ই মনে আছে, আওয়াল ভাইয়ের নিশ্চয়ই মনে থাকবে, যে যেদিন বঙ্গবন্ধু আগরতলা মামলা থেকে মুক্ত হলেন, এর পরের দিন কিন্তু পত্রিকাতে ছবি এসেছিল, আমি দেখেছি। আমি আমি তখন পাকিস্তানের বেলুচিস্তানে স্কুলে পড়তাম। তো 23শে ফেব্রুয়ারি 1969 সালের ডন পত্রিকার প্রথম ছবি, শেখ হাসিনা বঙ্গবন্ধুকে জড়িয়ে ধরে আছেন। ওই ছবিটার থেকে আমরা ওই শেখ হাসিনার আহ, প্রথম দেখা, তো সেই শেখ হাসিনা দেখেন কত কত বয়স কত কম ছিল। আপনি দেখেন ওনার এখন এই বয়সে তিনি যখন দেশে ফিরলেন, কত 40-এর ঘরে ছিলেন বয়স, তারপরে এখন দেখেন তিনি 78 বয়স হবে, কিন্তু ওই যে তার যে স্পৃহা, তার যে স্পিরিটটা, তিনি কিন্তু বার্ধক্যে যাননি, কিন্তু বয়স হয়েছে কিন্তু বার্ধক্যজনিত কারণে তিনি দমিত হননি। এইটা তিনি তার মধ্যে আবার দেখেছি। তারপরে যে আরেকটা দেখেন, যে উনি যে কথাবার্তা তো বলেন, আমরা যেটা আলাপ করলাম, কথাবার্তা খুব সুন্দরভাবে বলেন এবং লোকজনকে আপন করে নেন, ঠিক ঠিক ওনার পিতার মতো, বঙ্গবন্ধুর মতো আপন করে নেন। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে খুব বিরল। তো শেরে বাংলা ছিলেন, বঙ্গবন্ধু ছিলেন, শেখ হাসিনা আছেন, তো আপন করে নেন। এবং আরেকটা জিনিস, তিনি যখন বক্তৃতা করেন, তিনি কিন্তু অবশ্যই স্বতঃস্ফূর্ত ভাবে বক্তৃতা, কোনো 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 রিটেন স্ক্রিপ্ট ওনার কাছে থাকবে না। হ্যাঁ, কি বলবেন এটা আগে থেকে তিনি মাথায় নিয়ে আসেন, কি বলবেন। যেমনটি বঙ্গবন্ধু 7ই মার্চে করেছিলেন, সামনে কোনো কাগজপত্র ছিলেন না, কিন্তু তিনি কি বলবেন বলে গেছেন 7ই মার্চে। তো শেখ হাসিনাকেও সবসময় দেখেছি যখনই কথা বলেন, শুধু বক্তৃতায় না, আপনার জনসমাবেশে না, এমনি যখন সবার সাথে কথা বলেন, সবাই কিন্তু মনোযোগ সহকারে শুনেন, এবং তিনি কখনো কোনো জিনিস রিপিট করেন না, একই কথা বারবার বলেন না, বা আপনার স্ট্যামারিং করেন না, বলে যান। আর তিনি যে লিখেছেন, তার আর্টিকেল আমরা পড়েছি, তার বই আমরা পড়েছি, সুন্দর ভাষায় বই লেখেন, আপনি তার পড়ার মতো। বঙ্গবন্ধুর উপর বই লিখেছেন, রাজনীতির উপর বই লিখেছেন, আর্টিকেল লিখেছেন, এগুলো আমরা দেখেছি। তো এই যে আর রুমা যে কথা বললেন, আপনারা বললেন এই যে যে পদক্ষেপগুলো তিনি নিয়েছেন, আহ, আপনার যে আশ্রয়ন প্রকল্পগুলো তো বলা হয়েছে। তো আরেকটা দেখেন, যে শেখ হাসিনার সময় যেমনটি আমরা বঙ্গবন্ধুর সময় দেখেছি, বিশ্বের বিভিন্ন নেতা বাংলাদেশে এসছেন, বড় বড় মাপের নেতা, আনোয়ার সাদাত, জোসি ব্রুস, টিটো, এরা সব বাংলাদেশে এসছেন। শেখ হাসিনার সময় নেলসন ম্যান্ডেলা বাংলাদেশে এসছেন, ইয়াসির আরাফাত বাংলাদেশে এসছেন, বিল ক্লিন্টন বাংলাদেশে এসছেন, তারপরে যে ভারতীয় নেতারা বাংলাদেশে এসছেন। তো আহ, এই দুইজনের, এই যেটাই বললাম, দুইজন ন্যাশনালিস্ট বাঙালি নেতা, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, এদের আমলে যে বাংলাদেশের যে আপনার যে পজিশনটা ছিল, বাংলাদেশের যে প্রেস্টিজটা ছিল, সেটা কিন্তু আমরা এদের পরেও দেখতে পাইনি, এদের দুজনের মাঝে যে সরকারগুলো ছিল তার সময় দেখতে পাইনি, এখন তো দেখতে পাচ্ছি না। তো আমি সবশেষ এই কথা বলবো, যে শেখ হাসিনা যেটা বাংলাদেশকে দিয়েছেন, আমরা আশা করব যে তিনি আবার তার কিন্তু জনপ্রিয়তা আ- সবসময় ছিল। এখন আর জনগণ কিন্তু, আমরা যদি দেখি, ঢাকার কথা ভাবি, বাংলাদেশের কথা ভাবি, কিন্তু সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ এখনো শেখ হাসিনার কথা বলে, যখন যখন পরিবর্তনের কথা বলে, দেশের বর্তমান পরিস্থিতির কথা বলে, তারা দেশটাকে ভালো হতে চায়, কিভাবে ভালো হতে চায়, তারা সেটা শেখ হাসিনার নেতৃত্বে দেশটাকে আবার ফিরে পেতে চায়। এটাই তো তার প্রতি একটা ট্রিবিউট, যে তিনি আমাদেরকে যেটা দিয়েছেন, আমাদের যে জাতীয়, আমাদের সম্মিলিত জাতীয় মর্যাদাবোধ, ন্যাশনাল সেলফ এস্টিম, তিনি আমাদেরকে দিয়েছেন। ওই ন্যাশনাল সেলফ এস্টিমটা আমাদেরকে ধরে রাখতে হবে, এবং এর মাধ্যমে আমরা যাতে আমাদের দেশে আবার আমাদের 71-এর চেতনা বলি, গণতন্ত্র, রাষ্ট্রীয় 4 মূলনীতি, আহ, এইগুলো আমরা যাতে যাতে ফিরে পেতে পারি, এগুলো, এই এই উৎসাহটা আমরা ওনার কাছ থেকে পেয়েছি। তো আমি সর্বশেষ যেটা বলবো, যে আমরা শেখ হাসিনার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা সবসময় ছিল, এখনো আছে। হ্যাঁ, এটা হতে পারে, হ্যাঁ, ওনার ওনার পলিসি নিয়ে, ওনার রাজনীতি নিয়ে অনেকে সমালোচনা করতে পারেন, আলোচনা করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তিনি যে বাংলাদেশের ইতিহাসে শক্তিশালী প্রধানমন্ত্রী ছিলেন, শক্তিশালী রাজনীতিবিদ ছিলেন বলবো না, আছেন, শক্তিশালী রাজনীতিবিদ আছেন, প্রধানমন্ত্রী আছেন, তিনি এখনো লিগালি আমাদের প্রধানমন্ত্রী, এই পদত্যাগ করেননি। তো সেই ক্ষেত্রে তার স্পৃহা, তার যে উৎসাহ, যে আমরা দেখেছি, সবসময় দেখেছি, আমি তো বহু বছর ধরে ওনাকে দেখেছি, আমার চাইতে আরো বেশি করে আমার ভাই আপনারা সবাই দেখেছেন,
কিন্তু এই যে উনি যে আমাদের একটা প্রতীক, বাঙালি জাতির একটা প্রতীক, বঙ্গবন্ধুর পর তিনি আমাদের প্রতীক, ওই প্রতীক হিসেবে আমরা তাকে দেখছি। এবং এই প্রতীককে ধারণ করে আমাদের দেশ আবার ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে, আমরা এই আশাটাই রাখি। অনেক ধন্যবাদ ভাই। আহ, 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 শেখ হাসিনাকে একটু জন্মদিনের শুভেচ্ছা করে দেন। জি, যদিও জি, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি আমাদের আমাদের পুরো জাতির শ্রদ্ধার পাত্র। আপনাকে আমরা আহ, সবসময় দেখেছি, ভবিষ্যতে দেখব। আপনাকে আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা। ধন্যবাদ ভাই। আওয়াল ভাই, এই যে আমরা বদরুল ভাইয়ের কাছে যে কথাটা জানতে চাইলাম যে উম, শেখ হাসিনার এই যে মানে ভীষণভাবে উনি ন্যাশনালিস্ট, উনি ওনার হাত ধরেই বাংলাদেশে 75-এর পরে উনি আসার পরে আবার আমরা মুক্তিযুদ্ধকে ফিরে পেয়েছিলাম, বাংলাদেশটাকে ফিরে পেয়েছিলাম। এবং আজকে 14 মাস উনি যখন অনুপস্থিত দেশে, উনি দেশে নেই, আমরা কিন্তু মনে হচ্ছে আমাদের দেশটাকে হারিয়ে ফেলছি। তো এই যে শেখ হাসিনাকে নিয়ে এত যে তির্যক কথা যারা বলে, তারা কি এই যে ওনার এই যে প্রচন্ড দেশপ্রেমের কারণে কি ওনাকে এই টার্গেটটা করা হয়, বা এই যে উনি সব মানুষকে নিয়ে চলতে চান, দেশকে নিয়ে চলতে চান, দেশকে ভালোবাসেন, এই প্রচন্ড দেশ ভালোবাসায় কি ওনার প্রতি এই খড়গটা নেমে এসছে? ধন্যবাদ লুপা। আমি শুধু একটা কথা বলবো যে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়, অনেকে বলছে উনি যদি ভাষণ না করতেন, উনি যদি প্রধানমন্ত্রী না হইতেন, জাতির পিতা থাকতেন, তাহলে ওনাকে হত্যা করা হতো না। ওই মহাত্মা গান্ধী তো জাতির পিতা ছিলেন, উনি তো কোনো প্রধানমন্ত্রী নেয় নাই, কোনো ক্ষমতাও নেয় নাই, কিছুই করেন নাই, তাহলে ওনাকে হত্যা করা কেন হয়েছিল? মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন, উনি অসাম্প্রদায়িক চেতনার একজন অন্যতম প্রতীক ছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, উনি অসাম্প্রদায়িক চেতনার একজন অন্যতম প্রতীক ছিলেন। আর শেখ হাসিনাকেও এবার তো 24 সালে তো হত্যা করার জন্য সমস্ত প্ল্যান প্রোগ্রাম ছিল, আল্লাহর রহমতে এবং কয়েক কিছু প্রতিবেশী দেশ সহ অনেকের সহায়তা উনি আল্লাহর রহমতে বেঁচে আছেন। সুতরাং উনাকে হত্যা করা হইলে উনি জানে যে দুইটা জিনিস, শত্রুরা জানে যে মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িক চেতনার একটা প্রতীক, শেষ হবে, তাদের একটা যুদ্ধ করতে তাদের এটা সহজ হবে। আরেকটা জিনিস তারা জানে যে শেখ হাসিনার যে দৃঢ়তা, সার্বভৌমত্ব রক্ষা, সার্বভৌমত্ব রক্ষার আজকে যে এই রক্ষার দৃঢ়তা বাংলাদেশের কোন নেতা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, এই পর্যন্ত বাংলাদেশে যত নেতা নেতা আছেন বর্তমানে, যে দলের হোক, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতন দৃঢ়চেতা করে দেশকে ভালোবেসে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার মতো আপনাদের কারো মুরাদ নাই। আপনারা সুযোগ পাইলে দেশটা বিক্রি করার জন্য উৎ পেতে থাকেন ক্ষমতার লোভে। সরি টু সে, বঙ্গবন্ধু কন্যা সেটা করেন না, যার জন্য আজকে তাকে বিদেশে অবস্থান করতে হচ্ছে একটি মাত্র কারণে। আমি তাই মনে করি, বেশি বলবো না। আজকে মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হলে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে এবং দেশের উন্নয়নকে, মানুষের উন্নয়নকে চলমান রাখতে হলে এই মুহূর্তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই। উনি একমাত্র নেতা যিনি এই তিনটা জিনিস, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ চেতনা, দেশের সার্বভৌমত্ব যেটা আজকে খুবই গুরুত্বপূর্ণ, এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের যে উন্নয়নের যে চালিকা শক্তি, এটাকে বহাল রাখার জন্য আজকে 1 বছর যেতেই কেন মানুষ বলতেছে শেখ হাসিনা ছাড়া গতি নাই। এটা তো আমার 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 তোমার কথা না রূপা। তা বাংলাদেশে ফোন করলে সবাই বলে শেখ হাসিনা ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না 1 বছরে। এটি ইতিহাস। এরম এরম ষড়যন্ত্র হওয়ার পরে এরম ভাবে 1 বছরে মানুষের মনে 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 মুখে মুখে কথা, আজকে বাসে ঘাটে মানুষ রাস্তাঘাটে বলে শেখ হাসিনা আসলেই দেশটা ঠিক হবে। উনি একমাত্র নেত্রী যিনি আমাদের বাংলাদেশে রক্ষা কবচ। উনি দীর্ঘজীবী হোক, এই উনার শুভ জন্মদিন উপলক্ষে উনার সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবী কামনা। উনি বেঁচে থাকা দরকার, উনার জন্য নয়, দেশের স্বার্থে, মুক্তিযুদ্ধের স্বার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে উনি বেঁচে থাকুন, এটি আমাদের প্রত্যাশা এবং কামনা। অনেক ধন্যবাদ আওয়াল ভাই। রুমা আপা, আপনি একটু জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে এবং আমাদের দেশের যেসব নারীরা আছে, 51% নারী, অনেক মানুষ নারী,
তো আমাদের যে নারীদের উদ্দেশ্যে এবং আপনি কিছু বলেন, এবং শেখ হাসিনার যে দেশপ্রেম, সেই দেশপ্রেমটা যেন আমাদের নারীদের মাঝে সঞ্চারিত হয়। কারণ আমি মা, আমি কারো স্ত্রী, আমি কারো মেয়ে, আমি কারো পুত্রবধূ, আমার সন্তান আছে। তো আমি আমার বাচ্চাকে কি শেখাবো? দেশপ্রেমটা যেন শেখাই, শেখ হাসিনার মতো যেন দেশটাকে ধারণ করি। সো আপনি আপনার দর্শকদের উদ্দেশ্যে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেখ হাসিনাকে নিয়ে কিছু বলেন, এবং একটু ওনাকে জন্মদিনের শুভেচ্ছাটাও জানিয়ে দিন। আমাদের এই স্যার বলছিলেন, আওয়াল স্যার যেটা বলছিলেন, যে আজকে যদি উনি বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে এতটুকু ছাড় দিতেন, তাহলে কিন্তু ওনাকে দেশ ত্যাগ করতে হতো না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি যেহেতু আহ, ওয়াশিংটন ডিসি বাংলাদেশ দূতাবাসেও ছিলাম, আমি মানে জেনে বুঝেই কথাটা বলছি। এবং আরেকটা বিষয় দেখেন, যে 19 বার ওনাকে হত্যার চেষ্টা করা হয়েছে, যদি ভুল না বলে থাকি। এবং এটা কিন্তু ওনার সাথে ব্যক্তি শত্রুতা বা আওয়ামী লীগের সাথে শত্রুতা, ব্যাপারটা কিন্তু তা ছিল না। এটা ছিল আদর্শিক শত্রুতা। এবং আপনি যদি আজকে চারুকলার ডিরেক্টরকে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল করে দেন, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালকে যদি আপনি চারুকলার ডিরেক্টর করে দেন, যে ঘটনাটা ঘটবে বাংলাদেশে এখন ঠিক তাই ঘটছে। বাংলাদেশের যে চরিত্র, আমাদের যে আবহাওয়া, আমাদের যে প্রকৃতি, আমাদের যে ভাষা, আমাদের যে সংস্কৃতি, এইটার জন্য মানে অপরিহার্য নেতৃত্ব দেওয়ার জন্য একমাত্র জননেত্রী শেখ হাসিনা। মানে প্রতিটা দেশের তো একটা চরিত্র আছে, একটা বৈশিষ্ট্য আছে। একটা দেশ থেকে আরেকটা দেশ আমরা সহজে আলাদা করে ফেলতে পারি। সেই বৈশিষ্ট্যের সাথে সেই দেশটাকে পরিচালনার জন্য উনার কোনো প্যারালাল কেউ নেই। এবং যার ফলে বাংলাদেশের আজকে এই 14 মাসে এরকম বিধ্বস্ত অবস্থা। এবং এই শুধুমাত্র আমি ক্ষমতায়নের কথা বলছিলাম, ওই প্রসঙ্গে আমি কিছু দুই একটা পয়েন্ট আরো অ্যাড করি। যেমন রাজনৈতিক দলগুলোতে 30% সেন্ট্রাল কমিটিগুলোতে, সব কমিটিগুলোতে নারীদের অংশগ্রহণের একটা বাধ্যবাধকতা ছিল। এবং সেই সময় নির্ধারণের শেষ হওয়ার আগেই আসলে মানে এরকম একটা ম্যাচেকার ঘটেছে দেশে। এবং সেখানে এখন 5%-এর কথা শুনছি, 30% থেকে পাঁচ এটাও পার্সেন্ট থাকবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, আমি একটা নারী রোকন সমাবেশ দেখলাম। সমাবেশের স্টেজে একজনও হুম, নারী ছিল না। হ্যাঁ। হুম, আহ, পুরুষরাই নারী তো এইরকম পরিস্থিতি। এবং আমরা দেখছি যে যে হারে ধর্ষণ শুরু হয়েছে গত মানে লাস্ট 8 মাসে, শুধু গাইবান্ধা জেলায় 120টি ধর্ষণ ঘটেছে। এবং এটা কিন্তু কম সংখ্যায়। আমরা বিগত 4-5 মাস আগে দেখেছি রোজ 100-150 করে ধর্ষণ হচ্ছে। এবং এরকম সেভেন্টি এরকম ফাইভ নারী পার্সেন্ট নির্যাতন, বেড়েছে এরকম 5 মাস। নারী নির্যাতন আমরা ইতিপূর্বে কোনো দিনও দেখি নাই। আপনি যদি বিগত 54 বছরের ইতিহাসে আমরা কখনো এরকম দেখিনি। এবং মেয়েদেরকে চুল ধরে ধরে টেনে টেনে মারছে, ছেলেরা পেটাচ্ছে, এগুলো আমরা কখনো দেখিনি। হ্যাঁ, ধর্ষণ কি হয়নি? আওয়ামী লীগ শাসনামলে হয়েছে। এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি হতে আমরা দেখেছি। যার ফলে মানুষের কি হয়েছে, ওই স্পৃহাটা ভয়ে বন্ধ হয়ে গেছে বা কমে গেছে। যত্রতত্র যা কিছু করবো আর কিছুই হবে না, সেটা কিন্তু বিষয়টা ছিল না। তো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হচ্ছেন আমাদের বাতিঘর। উনার আলোয় আমরা পথ চলি, উনার আলোতে আমরা পথ চলতে চাই। জননেত্রী শেখ হাসিনা, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনি দীর্ঘজীবী হন, সুস্থ শরীরে আপনি আমাদেরকে নেতৃত্ব দিবেন আগামীর পথ চলার জন্য, আপনি আমাদের সহায়তা করবেন। এবং বাংলাদেশটাকে সেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ আবার আপনার হাত ধরেই হবে, আমরা এই প্রত্যয়ে প্রত্যয়ী হতে চাই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমি এত অল্প সময় একটা অ্যারেঞ্জ করেছি। আপনারা সবাই রেডি হয়েছেন, আমাকে সময় দিয়েছেন জননেত্রী শেখ হাসিনাকে এই শুভেচ্ছাটা জানানোর জন্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি যে আজকের এই এপিসোডটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। শুধু একটা কথা বলতে চাই, বাংলাদেশের যারা তরুণ তরুণী আছেন, গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেবেন না। কোনো ফলস ন্যারেটিভসে আপনারা মজে যাবেন না আর কি, বিলিভ করবেন না। আপনাদের যদি মনে হয় কোনো প্রশ্ন জাগে, নিজেকে প্রশ্ন করুন, পড়াশোনা করুন, খোঁজ খবর নিন, এবং আপনি কোন জায়গাটায় ছিলেন 1 বছর আগে, এখন কোথায় আছেন, সেভাবে আপনি একটা তুলনামূলক বিচার আপনি করতে পারেন।
তো আমি বলবো যে আপনারা আহ, কারো কথায় প্ররোচিত হয়ে কোনো কিছু চিন্তা ভাবনা করে ফেলেন না। সেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। এবং একজন শেখ হাসিনা হওয়া আম, যতটা সহজ ছিল না, আবার একজন শেখ হাসিনা আমাদের জন্য যতটা ব্লেসিংস বা আদির আশীর্বাদ হয়ে আমাদের জীবনে এসেছিল বা আছেন, সেটা যেন বজায় থাকে, সমুন্নত থাকে, এবং শেখ হাসিনা যেন আবারও আমাদের মাঝে বাংলাদেশে যে আমাদের দেশটার, এই বিধ্বস্ত দেশটার হাল ধরতে পারেন, সেই চেষ্টাটা আমরা যেন সবাই সবার জায়গা থেকে করে যাই। কেউ কিছু বললে আমরা যেন বিশ্বাস করে না ফেলি। আপনাদের কাছে এতটুকুই আমার নিবেদন। আর আজকে এরকম একটা সুন্দর দিন আমাদের জন্য, একটা সৌভাগ্যেরও দিন যে এই দিনে আপনি জন্মেছিলেন। আপনি আমাদের আপনি জন্মেছিলেন বলেই তো আমরা আসলে নারীরা, আমাদের দেশ, আমরা 75-এর পরে আবারও স্বাধীনতার স্বাদটা ভোগ করেছিলাম। আমি আশা করি আবারও আমরা আপনার হাত ধরেই সেই জায়গায় আমাদের দেশটা নিয়ে যাবেন আপনি, আমরা যাব, আমরা আবারও নিরাপদে থাকবো, আমরা ভালো থাকবো। আমি শুধু একটা অভিজ্ঞতার কথা, আমি জননেত্রী শেখ হাসিনা, আমি জানি না আপনি শোটা দেখবেন কিনা। যেদিন আপনি 5ই আগস্টের পরে সমস্ত কিছু ওলটপালট হয়ে গেল, আপনি চলে গেলেন, আমার এক পরিচিত ভদ্রলোকের বাচ্চা মেয়ের একটা গল্প আমি শুনছিলাম, ঘটনা। সে চিৎকার করে কান্না করছিল। তার ইচ্ছা ছিল বড় হয়ে, সে খুব ভালো স্টুডেন্ট, সে ইচ্ছা ছিল বড় হয়ে সে এত ভালো রেজাল্ট করবে, এক সময় সে কোনো সময় আপনার হাত থেকে সে সম্মাননা নিবে। সে প্রচণ্ড কান্না করে বলছিল যে আহ, উনি কেন চলে গেছেন, নানু কেন চলে গেছেন, নানু কেন চলে গেছেন, নানু কবে আসবেন। তো নিশ্চয়ই আপনি আসবেন, আপনাকে সবাই আমরা অনেক ভালোবাসি। শুভ জন্মদিন, ভালো থাকবেন। বন্ধুরা, আপনারাও ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।